ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সেশন। তোমরা দেখতে পাচ্ছ পিএসসি মিসলেনিয়াস ওয়ান শট ভিডিও, যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার তোমাদের কাছে আগেও এনেছি। বাট কোথাও যেন ছেলেমেয়েদের মধ্যে একটা চিন্তাভাবনা ছিলই যে স্যার পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারিতে কি অ্যাডভান্স ম্যাথ, বলতে চাইছি মেনসুরেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি কি আসে? মনে রাখো, আজকে এমন একটা ট্রেন্ড চলছে বিভিন্ন এই সরকারি পরীক্ষাগুলোর কোয়েশ্চেনগুলোতে, যে কি আসবে আর কি আসবে না, বিশ্বাস করো প্রেডিক্ট করা খুব সমস্যার। আমি প্রেডিকশন করে বলে দিলাম অ্যাডভান্স ম্যাথ জেনারেলি আসে না, এবারও হয়তো আসবে না। তুমি পরীক্ষা হলে গিয়ে দেখতে 4টে চ্যাপ্টার থেকে 4টে ম্যাথ, 25টা ম্যাথের মধ্যে 4টে ম্যাথ যদি বাদ চলে যায় অ্যাডভান্স ম্যাথ থেকে, আমার মনে হয় তুমি কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাবে। কেন? কারণ মিসলেনিয়াসেও কাট অফ যে খুব কম ওঠে তা নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কাট অফ ওঠে, প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। সেখানেও কিন্তু ম্যাথসটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা ফুল মার্কস তুলতে পারি। এবং ফুল মার্কস তোলার জন্য অ্যারিথমেটিকের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথটাও কিন্তু আজকের দিনে খুব প্রয়োজন হয়ে পড়েছে। তো আমি তোমাদের কাছে একটাই বলবো যে আমরা সমস্তটাই কভার করে রাখবো। কেন আমরা রিস্কের মধ্যে যাব? কেননা আমি যদি একটা অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টারের বেসিকটা জানার পরেই উত্তর করার মতো জায়গায় চলে যেতে পারি মিসলেনিয়াসের মতো পরীক্ষায় প্রিলিমিনারিতে, তাহলে কেন আমি ছাড়বো? কেন আমি ভাববো? কেন আমি করব না? আশা করি কনসেপ্টটা বোঝাতে পেরেছি। আজকের দিনে তুমি কোনো চ্যাপ্টারই নিজের ডিসিশন মতো, মানে নিজে ভাবনা চিন্তা করে নিয়ে ছাড়লে একটু বিপদ হলেও হতে পারে, কনফার্ম নয়, হতে পারে। আমি কোনো রিস্কে থাকবো না, তাই প্রত্যেকটা চ্যাপ্টার আমি সুন্দরভাবে বেসিক কনসেপ্টটা রেডি করব। ফার্স্ট অফ অল আমি তোমাদের আজকে বলি, মেনসুরেশনটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমি অঙ্কে আসছি, তার আগে একটু বেসিকটা বলে নিই, বলি। মেনসুরেশন নিয়ে যদি আজকে আমি আলোচনা করি, মেনসুরেশনের কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। তোমরা জানো পুরো মেনসুরেশনটা দুটো পার্ট, কারণ এই ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে অঙ্ক, মেনসুরেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি। তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো এইগুলো কিন্তু শিখতে হবে ভালো মতো। শিখলে পরীক্ষা হলে তুমি করতে পারবে। শুধু শর্টকাট শিখবো, দুই একটা ভালো অ্যাপ্রোচ শিখবো, তাতে কিন্তু খুব সাবলীল হওয়া যাবে না। একটু ধরে বেঁধে অঙ্কটা শিখতে হবে, ভালো জায়গা, কনফিডেন্সের জায়গায় আসতে হবে, যেখানে তুমি দেখবে নিজে নিজেও কিছু শর্টকাট কিন্তু রেডি করতে পারবে। তো মেনসুরেশন 2Dর মধ্যে আমরা কি কি পড়বো? 2Dর যদি আমরা বলি, 2Dর মধ্যে মেনসুরেশন কি কি পড়বো? ফার্স্ট অফ অল তোমাকে পড়তে হবে ট্রায়াঙ্গেল পড়তে হবে, সঙ্গে কোয়াড্রিল্যাটারাল পড়তে হবে, ওকে, এবং পড়তে হবে সার্কেল, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এই তিনটেই পড়তে হবে। এবং এর মধ্যে কিন্তু পলিগনটাও তুমি ঢোকাতে পারো মেনসুরেশন 2Dর মধ্যে, পলিগন, ঠিক আছে, যাকে আমরা বলছি বহুভুজ। ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি থাকবে? ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবং স্কেলিন ট্রায়াঙ্গেল। কোয়াড্রিল্যাটারালের মধ্যে কি কি থাকবে? স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল তো থাকবেই, সঙ্গে থাকবে প্যারালেলোগ্রাম, রম্বাস এবং ট্রাপিজিয়াম। সার্কেলের মধ্যে কি থাকছে? সার্কেল এবং সেমি সার্কেল। ওকে, পলিগনের মধ্যে আমরা তো ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল পর্যন্ত জানি, তারপরে তোমার পেন্টাগন, হেক্সাগন, ঠিক আছে, এগুলো আসতে পারে। একটু বেসিকটা শিখে নিলে কোনো অসুবিধা হবে না। 3D যদি বলি, মেনসুরেশন 3D ফর্মুলা বেসড, বুঝতেই পারছো মেনসুরেশন 3Dতে প্রচুর ফর্মুলা আছে। ফর্মুলাগুলো আমি অঙ্ক করতে করতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। মেনসুরেশন 3Dতে আমরা কি পাবো? প্রথমেই পেয়ে যাব কিন্তু রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। অনেকে প্যারালেলোপাইপটা উচ্চারণ করে, রেক্ট্যাঙ্গুলার, যাকে আমরা বলছি সমকোণী চৌবল, যার অপর নাম কিন্তু কিউবয়েড বা আয়তঘন। তাহলে কি পড়বো? কিউবয়েড পড়বো, কিউব পড়বো, সিলিন্ডার পড়বো, কোন পড়বো, প্রিজম, পিরামিড, টেট্রাহেড্রন এবং ফ্রাস্ট্রাম। এই হচ্ছে তোমার 8-9টা পার্ট, যেখানে তোমাকে 3Dতে পড়তে হবে। আমি একবার বলে দিচ্ছি। প্রথমেই আমরা কিউবয়েড বলছি, 3Dর মধ্যে পড়তে হবে।
তারপরে কিউব পড়তে হবে, তারপরে পড়তে হবে তোমার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার, তারপরে থাকছে কোন, দেন প্রিজম, যেটা তোমরা একটু ভয় পাও, তারপরে আসছে পিরামিড, ওকে, তারপরে আসছে পিরামিড, তারপরে হচ্ছে ফ্রাস্টাম এবং টেট্রাহেড্রন ওকে। দেখো, কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কোন, প্রিজম, পিরামিড, ফ্রাস্টাম এবং টেট্রাহেড্রন, থ্রিডির মধ্যে কিন্তু আমরা এগুলো পেয়ে যাচ্ছি, রাইট। এইবার যেটা তোমাকে একটু করতে হবে মেনসুরেশন 3D এবং 2Dর মধ্যে, অনেক সময় এই ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল বা কোয়াড্রিল্যাটারাল সার্কেল কম্বাইন করে অঙ্ক আসলো, কোনো অসুবিধা নেই। যেমন তুমি বললে কিউবের মধ্যে একটা, এখানে আরেকটা তুমি একটু ঢোকাবে, কোণের পরেই আমরা যেটা শিখবো আরেকটা, সেটা হচ্ছে স্ফিয়ারটাও কিন্তু শিখতে হবে, ঠিক আছে। তারপর তুমি প্রিজম লিখতে পারো, কিউবয়েড, কিউব, সিলিন্ডার, কোন, স্ফিয়ার, প্রিজম, পিরামিড, ফ্রাস্টাম, টেট্রাহেড্রন। কিউবয়েড হচ্ছে আয়তঘনক, কিউব হচ্ছে ঘনক, সিলিন্ডার হচ্ছে চোঙ, কোন হচ্ছে শঙ্কু, স্ফিয়ার গোলক, প্রিজম বলি, পিরামিডকে আমরা পিরামিড বলি, ফ্রাস্টাম এবং টেট্রাহেড্রন। ফ্রাস্টাম কি? ফ্রাস্টাম হচ্ছে শঙ্কুচ্ছেদ এবং টেট্রাহেড্রন হচ্ছে চতুস্তলক। 3Dর মধ্যে এগুলো তোমাকে পড়তে হবে, ওকে। এরপর যেটা দেখো বলছিলাম যে অ্যালজেব্রায় কিছু বেসিক অ্যালজেব্রিক ফর্মুলা তোমাকে একটু শিখতে হবে, যেগুলো তোমরা ছোটবেলাতেও করেছো, ঠিক আছে। ছোটবেলার ফর্মুলাগুলো আমি অঙ্ক করাতে বলবো, তার আগে আমি একটা দুটো জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যেগুলো মেনলি এখন পরীক্ষায় দেওয়ার টেন্ডেন্সি আছে, যেমন এই ফর্মুলাটা a + b + c হোল স্কোয়ার, ঠিক আছে। কি পাবো? a² + b² + c² + 2ab + 2bc + 2ca, ঠিক আছে। এই ফর্মুলাটা তিনটের স্কোয়ারের ফর্মুলা, আসে খুব, পরীক্ষা দেয়। সিমিলারলি তোমাকে এই ফর্মুলাটাও শিখতে হবে, সেটা হচ্ছে a³ + b³ + c³ কম্পিটিটিভ এক্সামে এই ফর্মুলাটা এখন কমন হয়ে গেছে, প্রচুর আসছে পরীক্ষায়। a + b + c সঙ্গে a² + b² + c² - ab - bc - ca এবং +3abc। এখানে একটা কন্ডিশন হয়, একটা নয়, আমি দুটো কন্ডিশন মেনলি বলবো। একটা হচ্ছে a + b + c যদি 0 হয়, অথবা a = b = c হয়, এই দুটো কন্ডিশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারছি a³ + b³ + c³ = 3abc। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কখন হবে? যদি a + b + c 0 হয় অথবা a = b = c হয়। নাওএডেজ কিন্তু অ্যালজেব্রা থেকে মানে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকছে। তো থাকুক, অসুবিধা কিছু নেই, তুমি যদি একবার শিখে যাও নিশ্চয়ই তোমার অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে দেখো মেনলি আমাদের এরপরে কি পাচ্ছি আমরা? জিওমেট্রি কিন্তু আমরা একটা জিনিস বলবো, জিওমেট্রিতে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে একদম বেসিক জিওমেট্রিক ফর্মুলা। কি? স্ট্রেট লাইন পয়েন্ট তো আছেই, সঙ্গে সার্কেলও থাকবে এবং কোয়াড্রিল্যাটারাল ট্রায়াঙ্গেল। জিওমেট্রির মধ্যে ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্রপার্টিস, যেমন ধরো তোমার ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট থিওরেম, ধরো ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সি, ট্রায়াঙ্গেলের সিমিলারিটিস, এই জায়গাগুলোর উপর কিন্তু প্রশ্ন থাকছে, ঠিক আছে। আর এছাড়াও সার্কেল থাকছে, তোমার সাইক্লিক, কোয়াড্রিল্যাটারাল, এসব জায়গা থেকেও প্রশ্ন আসছে। এগুলো দেখো মেনলি এগুলোতে সেন্ট্রাল লেভেলে আসে, ঠিক আছে। কিন্তু স্টেট কিন্তু এখন এই জায়গাগুলো থেকে দিলে তুমি কি করবে? তাই জন্য ভালো নয় কি একটু প্রিপেয়ার্ড হয়ে থাকা। তাই জিওমেট্রির মধ্যে আবার সেই পয়েন্ট, অ্যাঙ্গেল, তোমার স্ট্রেট লাইন মানে লাইনের কথা বলছি, এবং সঙ্গে তোমার ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল এবং সার্কেলের বিভিন্ন প্রপার্টিস, সেগুলোর উপর তোমাকে জিওমেট্রি থেকে প্রশ্ন দেবে। আর আরেকটা যদি বলো সেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রিটা কি? জিওমেট্রির পোর্শনটা তো বললাম কি পড়তে হবে, জাস্ট এক ঝলক বললাম। কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি করতে হবে আমি এর উপর বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, তোমরা ভেবো না যে একটা ভিডিওতেই আমি এই সমস্ত কিছু শেষ করে দেব, না।
তা নয়, আমি কিন্তু তোমাদের জন্য এর উপর একাধিক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। বিভিন্ন আলোচনা, যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আলোচনার মধ্যে আসবে। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি কি? কোঅর্ডিনেট জিওমেট্রি বাংলায় আমরা বলি স্থানাঙ্ক জ্যামিতি। দেখবে 9-10-এ কোনো লাইনকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের আসতো, সেটাই আগে ছিল না, এখন 9-10-এর সিলেবাসে কিন্তু এই পুরো কোঅর্ডিনেট জিওমেট্রি ঢুকিয়েছে। সেখানে কি কি থাকছে? সেখানে কিন্তু থাকছে 2 পয়েন্ট ডিস্টেন্স থাকছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করতে গেলে তুমি কি করবে। ট্রায়াঙ্গেলের এরিয়া থাকছে, যে 3টে পয়েন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে। আবার 3টে পয়েন্ট দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কি হবে, ঠিক আছে। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, y = mx + c একটা হতে পারে, ঠিক আছে। y = mx + c একটা ইকুয়েশন হতে পারে, একটা টাইপ। আরেকটা হতে পারে y - y1 = m × x - x1, এরকম একটা ইকুয়েশন হতে পারে। অনেক সময় দেয় যে m এর ভ্যালু বার করতে দেয় y2 - y1 / x2 - x1, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ফর্মুলা তোমাকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখতে হবে। তোমাদের আলোচনা হবে, সবকটা পোর্শনই আলোচনা হবে। তবে আমি একটু ধীরে ধীরে বেসিক থেকে আসবো, ধীরে ধীরে বেসিক থেকে তোমাদের আসবো। মেনলি মেনসুরেশন, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি এবং অ্যালজেব্রা নিয়ে চেষ্টা করেছি কিছু অঙ্ক তোমাদের সঙ্গে ডিসকাস করার। কমেন্টে কিন্তু তোমরা বলবে যে এই যে আলোচনাটা হচ্ছে, এই চ্যাপ্টারগুলো তোমাদের কতটা সমস্যার জায়গা, বা কি কি আনলে বা কোন প্রপার্টিসগুলো আনলে তোমাদের একটু উপকারে আসবে, তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। তবে হ্যাঁ, আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে এই অ্যাডভান্স ম্যাথের পোর্শনটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, অ্যারিথমেটিক যারা ভয় পাও, অ্যারিথমেটিকের বিভিন্ন টাইপ করতে গিয়ে যাদের আটকায়, তাদের কিন্তু এই অ্যাডভান্স ম্যাথ যদি একটু ভালো করে শেখা যায়, অনেক ক্ষেত্রেই সহজ লাগবে। কেন? প্রপার্টিস অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ। প্রপার্টিসটা ক্লিক করে গেলেই ওই প্রপার্টিসটা তুমি অ্যাপ্লাই করবে, অঙ্ক দেখবে হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য কি দরকার? একটা আত্মবিশ্বাসের প্রয়োজন। আত্মবিশ্বাসটা কি করে আসে? অঙ্ক প্র্যাকটিস করতে করতে সেই আত্মবিশ্বাসটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আমরা আসছি, আমরা অঙ্ক শুরু করছি। আজকে প্রথম সাম শুরু করলাম তোমাদের সামনে। কি বলছে দেখো, দ্য হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ 27 সেন্টিমিটার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে, আমি প্রপার্টিসগুলো বলতে বলতে তোমাদের সঙ্গে ডিসকাস করব, কোনো চিন্তার কিছু নেই। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, তাই না? যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে আমরা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলছি। এবার দেখো, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা বা সমবাহু ত্রিভুজটার কিন্তু পেরিমিটার দেওয়া আছে 27। পেরিমিটার যদি 27 দেওয়া থাকে, পেরিমিটার হচ্ছে 27। তোমরা জানো পেরিমিটার মানে কিছুই না, 3টে বাহুর যোগফল। তাহলে আমরা বলতেই পারি 3a = 27 সেন্টিমিটার। তাহলে এ কত? 9 সেন্টিমিটার। মাই ডিয়ার স্টুডেন্টস, এ কত হচ্ছে? 9 সেন্টিমিটার। আচ্ছা, এ যদি 9 সেন্টিমিটার হয়, তোমার কাছে কি চেয়েছে? তোমার কাছে চেয়েছে কিন্তু দ্য হাইট অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এর হাইটটা বার করতে বলেছে। তার মানে হাইট বের করার জন্য কি জানতে হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কিন্তু √3/2 ইন্টু সাইড, এটা তোমাকে জানতে হবে। এই জন্যই বলি ফর্মুলা বেসড এই অ্যাডভান্স ম্যাথ পোর্শনটা মেনলি, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, √3/2 সঙ্গে এর মান তো তুমি পেয়েই গেছো 9, তার মানে আমাদের আনসার কত হচ্ছে? 9√3/2। কাটাকুটির কোনো জায়গা নেই। তার মানে হাইটের কিন্তু আমরা যে ভ্যালুটা পেলাম, সেটা কিন্তু পেয়ে গেলাম 9√3/2। দেখো কোন অপশানে আছে? প্রথম অপশানেই আমি দেখতে পাচ্ছি 9√3/2 রয়েছে। প্রথম অপশানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 9√3/2 আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি প্রত্যেকটা সাইড যদি a হয়, 3a = 27, এর ভ্যালু 9, এ যদি 9 হয়, সেক্ষেত্রে আমরা হাইট পেয়ে যাচ্ছি √3/2 ইন্টু 9, তার মানে 9√3/2, ঠিক আছে। দেখো আমাদের কাছে কিন্তু হাইটটাই বের করতে বলেছে, এবং হাইটটার ফর্মুলা বললাম এটা। এবার তুমি যদি বলো বাই চান্স স্যার এরিয়া বার করতে চাইতো, তাহলে তোমরা জানো, তবুও আমি একবার বলে দিই, √3/4 ইন্টু সাইড স্কোয়ার হয়ে যাবে এরিয়া। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু √3/4 ইন্টু সাইড স্কোয়ার, মনে থাকবে।
√3/4 ইন্টু সাইড স্কোয়ার আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট আমরা চলে আসছি, দেখো আরেকটা মেনসুরেশনের অঙ্গ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। A rectangular plot is 116 into 68 meters square. It has a gravel path 2.5 wide all around in it. Find the area of the gravel path. তাহলে পাথের এরিয়া জানতে চেয়েছে তোমার কাছে, তাই না? পাথের এরিয়া জানতে চেয়েছে। এবার দেখো, তোমরা এটা খুব ডিটেলসেও করতে পারো, আবার একটা শর্টকাট টেকনিকেও করতে পারো। এটা হচ্ছে 116 এবং 68, লেন্থ 116, ব্রেথ 68 বলাই আছে। এবার তার চারিদিকে একটা গ্র্যাভেল পাথ আছে, চারিদিকে একটা গ্র্যাভেল পাথ আছে। ওকে, এরকম ধরলাম আমি পাথটা। সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দিয়েছে 2.5 ওয়াইডনেসটা কিন্তু বলা আছে, এই ওয়াইডনেসটা বলা আছে 2.5 মিটার ওয়াইডনেসটা বলা আছে। সেক্ষেত্রে আমাদেরকে যদি পাথের এরিয়াটা বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের যদি ধরো এই পাথের এরিয়াটা বার করতে বলে, আমরা একটা স্ট্রেট ফর্মুলা ইউজ করতে পারি। তুমি বলছো স্যার ছোটোবেলার মতো ডিটেলসে করা যায় না, কেন যাবে না? দারুণভাবে যাবে। ডিটেলসে করলে তো আলো ভালো, কিন্তু পরীক্ষা হলে টাইমের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে তো ডিটেলসে করলে? এটা একটা বড় প্রশ্ন, তাই কমপ্লিট হবে না। তাই জন্য সরাসরি তুমি এরিয়া অফ পাথ অবশ্যই সেটা আউটসাইড হতে হবে, মানে বাইরের দিকের পাথ হতে হবে, ভেতর দিকে নয়। যেমন আমি এখানে বাইরের দিকে পাথটা আঁকলাম, সেটার ফর্মুলা কি হবে? 2w ইন্টু এল প্লাস বি প্লাস 2w ইন্টু এল প্লাস বি প্লাস 2w। এটা কি হবে? অবশ্যই মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার, অবশ্যই মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। সেক্ষেত্রে 2w কত বলো? w হচ্ছে 2.5। ওকে, লেন্থ কত বলো? লেন্থ হচ্ছে 116। ব্রেথ কত বলো? ব্রেথ হচ্ছে 68। আবার আমরা কি পাচ্ছি? 2 ইন্টু 2.5, এত মিটার স্কোয়ার। ঠিক আছে, এত মিটার স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলেই আমরা আনসার পেয়ে যাব, এটাকে সিম্পলিফাই করলেই আনসার পেয়ে যাব। এই ছবিটা কিন্তু ভালো করে বুঝবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছবিটা কিন্তু তোমাদের আঁকা হয়েছে বোঝানোর জন্য, যাতে বিষয়টা তোমরা গ্রিপে নিতে পারো, যাতে বিষয়টা তোমাদের চোখের সামনে একদম জলজল করে। পরীক্ষায় যখন এই অঙ্ক সলিউশন করবে, কোনোভাবে কিন্তু এই ছবি আঁকার প্রয়োজন নেই। বাস্তবিক তুমি কিন্তু এই ছবি আঁকার টাইমই পাবে না, তাই না? এটা তো ফ্যাক্ট। 2.5 ইন্টু 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 5। 116 আর এই 5টা অ্যাড করো, কত হচ্ছে বলো? 121 এবং 68 কত পাচ্ছি? 100। এটা পেয়ে যাচ্ছি 116 আছে, তাই না? 116 আর 68, তুমি 16 আর 68টা করো, কত হবে? 84। 189 পেয়ে যাচ্ছি, 189 পেয়ে যাচ্ছি, এত মিটার স্কোয়ার। ওকে, একবারেই করে দিলাম। এটা যোগ করলে 184 আর 5 যোগ করলে 189। এবার গুণটা আমরা সরাসরি করতে পারি, গুণটা আমরা সরাসরি একটু চট করে ফেলি। 5 8 রং 90, মানে 180কে 5 দিয়ে গুণ করলে 90, মানে 900, আর 5 9 45, তার মানে 945 মিটার স্কোয়ার কিন্তু আমাদের হয়ে গেল এরিয়া। তার এরিয়া পেয়ে গেলাম। এই যে পাথটা আমি দেখো সাদাতে এবার হাইলাইট করছি, এটা কিন্তু এরিয়া পেয়ে গেলাম পাথটা। এটাই যদি ইনসাইড হতো সবই এক থাকতো, শুধু এই প্লাসের জায়গায় তুমি কি করে ফেলতে? মাইনাস করে দিতে, তবে কি ইনসাইড পাথের এরিয়া পেয়ে যেতাম। ঠিক আছে, একদম পরিষ্কার। তার মানে আমাদের রাইট আনসার 945 মিটার স্কোয়ার। নেক্সট খেয়াল করো কি বলছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য two parallel sides of a trapezium if the area of the trapezium is 250 square centimeter and the two parallel sides are equal to 15 meter and 10 meter respectively। তাহলে যদি আমরা একটা ট্র্যাপিজিয়ামের ছবি তোমাদের কাছে আমি আঁকার চেষ্টা করি, মানে তুলে ধরার চেষ্টা করি, ছবিটা এরকম তুমি বলতে পারো, ছবিটা এরকম তুমি বলতে পারো ট্র্যাপিজিয়ামে। ঠিক আছে, আচ্ছা, টু প্যারালাল সাইডসের লেন্থ দেওয়া আছে, এটা দেওয়া আছে 15 মিটার, এগুলো হচ্ছে প্যারালাল সাইডস বা সমান্তরাল রেখা। আচ্ছা, এটাকে 10 ধরো, কেননা এটাই ছোট হবে, 10 মিটার, 15 আর 10 বলেছে, আর এটাকে 15 মিটার ধরলাম। ঠিক আছে,
আচ্ছা, ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস, এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। ডিস্টেন্স সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তো এই পারপেন্ডিকুলারটাই হয়ে যাবে কিন্তু ডিস্টেন্স অফ দ্য টু প্যারালাল সাইডস, অথবা হাইট বলতে পারি আমরা। এবার মোটামুটি যেটা আমি ফর্মুলা পাই সেটা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, সাম অফ প্যারালাল সাইডস, এটা আমরা ফর্মুলা জানি, এরিয়া ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া। এটা কার এরিয়া? ট্র্যাপিজিয়ামের এরিয়া। এটা কার এরিয়া মাই ডিয়ার স্টুডেন্টস? ট্র্যাপিজিয়ামের এরিয়া। হাফ সাম অফ প্যারালাল সাইডস, প্যারালাল সাইডস কি কি আছে? 10 আর 15 আছে, 10 প্লাস 15 করে দিলাম, ইন্টু হাইট, হাইটটা আমরা জানি না, এটা আমাদের ফাইন্ড করতে হবে। এরিয়া 250 বলা আছে, এরিয়া 250 বলা আছে, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি দেখো, হাফ ইন্টু 25 ইন্টু হাইট ইকুয়াল টু 250। তাহলে কাজ করো, 25 দিয়ে 250কে কাটো, 10 পেয়ে গেলাম। হাইট তাহলে কত পাচ্ছি? সরাসরি 2 ইন্টু 10, দ্যাট মিনস 20 মিটার আমরা হাইট পেয়ে গেলাম। দ্যাট মিনস 20 মিটার আমরা হাইট পেয়ে গেলাম। তাহলে রাইট আনসার অবশ্যই 20 মিটার। তাহলে এখানে আমাদের কি জানার প্রয়োজন ছিল? এখানে আমাদের কি জানার ছিল সেটা হচ্ছে এই যে এরিয়ার ফর্মুলাটা আর ট্র্যাপিজিয়ামের স্ট্রাকচারটা কিন্তু অনেকের ক্লিয়ার থাকে না, তোমরা স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝে নেবে। এটা হচ্ছে দুটো প্যারালাল সাইডস, এটা হচ্ছে হাইট, এবং খুব ইম্পর্টেন্টলি যেটা জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট প্রপার্টিস জানতে হবে, যে টু প্যারালাল সাইডস আর নট ইকুয়াল, টু প্যারালাল সাইডস আর নট ইকুয়াল, বাট টু নন প্যারালাল সাইডস আর ইকুয়াল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস। কি বললাম? যে সমান্তরাল বাহু দুটো কিন্তু অসমান, সমান নয় বুঝতেই পারছি, এটা ছোট বাহু এটা বড় বাহু, কিন্তু অসমান্তরাল বাহু যে দুটি রয়েছে তারা কিন্তু সমান। প্যারালাল সাইডস আর আনইকুয়াল, বাট নন প্যারালাল সাইডস আর ইকুয়াল। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় এই জায়গাগুলো বা এই প্রপার্টিসগুলো একটু মাথায় রাখলে অঙ্ক করতে তোমার অনেক সুবিধা হবে, অনেক সহজ লাগবে, আমি বলছি। ঠিক আছে, দেখো, ইফ দ্য সার্কামরেডিয়াস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বি 10 সেন্টিমিটার। দেখো, এই ধরনের কোয়েশ্চেন তোমরা একটুখানি কিন্তু সমস্যায় পড়ো। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত 10 সেন্টিমিটার। ইফ দ্য সার্কামরেডিয়াস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বি 10 সেন্টিমিটার। তাহলে একটি তোমার সমবাহু ত্রিভুজের যদি আমরা পরিবৃত্তের কথা বলি, কীরকম দেখতে হবে? মোটামুটি এরকম দেখতে হবে, তাই না? মোটামুটি একটা হাতে যতটা আঁকা যায় আঁকলাম, এরকম দেখতে হবে। দেন দ্য মেজার অফ ইটস ইন রেডিয়াস। তাহলে ইন রেডিয়াসের মেজার কি হবে? ইন রেডিয়াস কোনটা হবে? ভেতরে যে সার্কেলটা আছে, ভেতরে যে সার্কেলটা আছে সেটা হয়ে যাচ্ছে তোমার, ভেতরের সার্কেলটা কিন্তু হয়ে যাচ্ছে ইন সার্কেল, এবং ইন সার্কেলের ক্ষেত্রেই ইন রেডিয়াস কথাটা আসবে, ঠিক আছে? ইন সার্কেলের ক্ষেত্রেই ইন রেডিয়াস কথাটা আসবে, মনে আসবে? এটা হচ্ছে ইন রেডিয়াস আর এটা হচ্ছে সার্কাম রেডিয়াস, এটা হয়ে যাবে সার্কাম রেডিয়াস, ঠিক আছে? এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে স্যার এখানে আমরা কিভাবে ভাববো? দেখো, এখানে কিন্তু সার্কাম রেডিয়াসটা 10 দেওয়া আছে, এটা কিন্তু তোমার কাছে 10 দেওয়া আছে, তাহলে এটা কত হবে তোমাকে বলতে হবে, এটা কত হবে বলতে হবে। তুমি যদি এইবার খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমরা মিডিয়ান ড্র করি, যদি আমরা মিডিয়ান ড্র করি, দেখো এই প্রপার্টিসটা জানলে অঙ্ক আমাকে করতেই হবে না। যদি আমরা মিডিয়ান ড্র করি, মিডিয়ান ড্র করলে এই পয়েন্টটাকে, মিডিয়ানগুলো যেখানে ইন্টারসেক্ট করবে এই পয়েন্টটাকে আমরা কি বলি? আমি অন্য কালার দিয়ে হাইলাইট করছি। এই পয়েন্টটাকে আমরা কি বলি? এই পয়েন্টটাকে আমরা বলি কিন্তু সেন্ট্রয়েড। মিডিয়ানগুলো যেখানে মিট করে সেই পয়েন্টটাকে আমরা বলছি সেন্ট্রয়েড, যাকে আমরা বাংলায় কি বলি? যাকে আমরা বলি বাংলায় ভর কেন্দ্র, বাংলায় যাকে আমরা বলি ভর কেন্দ্র। এবার যেটা বুঝতে হবে একটু দেখো, বলছে এই যে মিডিয়ানগুলো সেন্ট্রয়েডে কিন্তু কি রেশিওতে ডিভাইড হয়? মিডিয়ানগুলো সেন্ট্রয়েডে 1:2 রেশিওতে ডিভাইড হয়। মিডিয়ানগুলো সেন্ট্রয়েডে 1:2 রেশিওতে ডিভাইড হয়। তাহলে আমি সার্কাম রেডিয়াসটা হচ্ছে এই দেখো স্কাই কালারে যেটা দেখাচ্ছি, আর ইন রেডিয়াস যেটা হচ্ছে সেটা হোয়াইট কালারে যেটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে ইন রেডিয়াসের রেশিওটা 1, সার্কাম রেডিয়াসের রেশিওটা কিন্তু 2।
তাহলে দেখো আমরা এইটুকু বলতে পারি ইন রেডিয়াস ইজ টু সার্কাম রেডিয়াস, এটা হচ্ছে 1:2 রেশিও, এটা আমরা আরামসে বলতে পারি। যদি স্ট্রাকচারটা ক্লিয়ার থাকে তোমার মাথায় আসতে কোনো অসুবিধাই হবে না, তাই না? তাহলে ইন রেডিয়াসটা 1, সার্কাম রেডিয়াসটা 2। এবার দেখো তো আমাদের কম্পেয়ার করলে আনসার আসছে কিনা। এটাই কিন্তু অঙ্কে 10 সেন্টিমিটার বলা ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, সার্কাম রেডিয়াসটাই কিন্তু 10 সেন্টিমিটার বলা ছিল। আচ্ছা তাই যদি হয় তাহলে ইন রেডিয়াসটা কত হবে? 2 রেশিওটা 10 হলে 1 রেশিওটা হয়ে যাবে 10/2 মানে 5 সেন্টিমিটার। তাহলে আমরা বলতেই পাচ্ছি ইন রেডিয়াসটা কিন্তু 5 সেন্টিমিটার, তাই না? দেখো তাহলে এখানে আমাদের যে প্রপার্টিসগুলো আলোচনা হয়ে গেল, মিডিয়ানগুলো যেখানে মিট করে তাকে সেন্ট্রয়েড বলে। সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্রে এই মিডিয়ানগুলো 1:2 রেশিওতে ডিভাইড হয়। 1 রেশিওতে যেটা ডিভাইড হচ্ছে 1 পার্টটা, সেটাকে রেডিয়াস করে যদি আমরা সার্কেল ড্র করি আমাদের কাছে হয়ে যাবে ইন সার্কেল, ঠিক আছে? আর 2 রেশিওটাকে রেডিয়াস করে যদি আমরা সার্কেল ড্র করার চেষ্টা করি সেটা কিন্তু হয়ে যাবে সার্কামসার্কেল। এই তো কনসেপ্ট, আর কি আছে? এইটুকু বুঝে গেলে আর কিচ্ছু নেই তোমার কাছে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াস, মিডিয়ান, হাইট, সেন্ট্রয়েড, সার্কাম সার্কেল, ইন সার্কেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল। এবং পরীক্ষা হলে তোমার কম্পিটিটার্স কিন্তু জাস্ট কম্পেয়ার করবে 2 রেশিওটা 10 সেন্টিমিটার, তাহলে 1 রেশিওটা কত সেন্টিমিটার, আনসার। এইভাবে অনেক শর্টে অনেক ছোট ছোট চিন্তাভাবনা, কোনো রকম জটিলতায় না গিয়ে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারি, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে। What is the area of triangle having perimeter 32 centimeter, one side 11 centimeter and difference of other two sides 5 centimeter? ঠিক আছে, একটা সাইড বলছে 11 সেন্টিমিটার এবং ডিফারেন্স অফ আদার টু সাইডস বলছে 5 সেন্টিমিটার। তাহলে পেরিমিটারটা বলছে 32, একটা সাইড বলছে 11। তাহলে একটা যদি ট্রায়াঙ্গেল নিই, ট্রায়াঙ্গেলটার এরিয়া চেয়েছে, ধরো আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম, পেরিমিটার 32 বলছে, একটা সাইড 11 বলছে, আদার দুটো সাইডের পার্থক্য 5 বলছে। তাহলে যে সাইডটা 11, সাপোজ ধরো বলছি একটা সাইড 11, এটাকে ধরলাম, তাহলে এই সাইডটা যদি এ হয়, এই সাইডটা যদি বি হয়, এদের যোগফলটা কত হবে? নিশ্চয়ই পেরিমিটার থেকে তুমি একটা সাইড বাদ দিলেই বাকি দুটোর যোগফল পেয়ে যাবো। তার মানে a প্লাস বি কত পাচ্ছি বলো? 32 থেকে 11 বাদ দিয়ে দাও, 32 থেকে 11 বাদ দিয়ে দাও, কত পেয়ে যাবো বলো? 21। তাহলে a প্লাস বি পেয়ে গেলাম 21। আবার তোমার ডিফারেন্স অফ আদার টু সাইডস মানে a মাইনাস বি, এই দুটো সাইডের পার্থক্য কত পেয়ে যাচ্ছে? পার্থক্য বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে a প্লাস বি হয়ে যাচ্ছে 21 সেন্টিমিটার এবং a মাইনাস বি হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা a মানে বড় বাহুটা বলতে পারি 21 প্লাস 5 ডিভাইডেড বাই 2 মানে পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার, এবং বি বাহুটা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি 21 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো 8, 8, 13, 21 আর 11তে কিন্তু 32 সেন্টিমিটার আমরা আনসার পেয়ে যাচ্ছি। এটা পেয়ে গেলাম, যদি এটা দেখতে ছোট লাগছে কিন্তু তুমি এটাকে আমরা ধরে নিলাম 13 আর এটাকে কিন্তু আমরা ধরে নিলাম 8, 13 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। এবার তিনটে বাহুই তুমি যখন পেয়ে গেলে মাই ডিয়ার স্টুডেন্টস, তিনটে বাহুই যখন তুমি পেয়ে গেলে, আমরা কি এবার এরিয়া বার করতে আমাদের আর কোনো অসুবিধা আছে? না। এবার আমরা হেরনস ফর্মুলা দিয়ে খুব ইজিলি এরিয়া বার করে ফেলবো। হেরনস ফর্মুলা কি বলছে? রুট ওভার এস, এসটা কত? এসটা হচ্ছে সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা। কত হচ্ছে অর্ধ পরিসীমা? অর্ধ পরিসীমা 16 হয়ে যাচ্ছে। 16 ইন্টু 16 মাইনাস 13, 16 মাইনাস 13 মানে 3, 16 ইন্টু, আচ্ছা আমি আগে একটু ফর্মুলাটা লিখি তারপর ভ্যালুগুলো বসাই, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে হেরনস ফর্মুলা যে কোনো স্কেলিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজের এরিয়া বার করার নিয়ম, ঠিক আছে? সেক্ষেত্রে এস এর ভ্যালু কত জানো? দেখলাম আমরা 16, তাহলে 16 থেকে তুমি বাদ দিয়ে দাও 13, কত হবে বলো? 3। 16 থেকে বাদ দিয়ে দাও 8, কত হবে বলো? 8। 16 থেকে বাদ দিয়ে দাও 11, কত হবে? 5। তাহলে আমরা দেখো এটা পেয়ে গেলাম খুব ইজিলি। এত কি হবে?
এত সেন্টিমিটার স্কোয়ার আমাদের এরিয়া হয়ে যাবে। এত সেন্টিমিটার স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এরিয়া হয়ে যাবে। এবার খেয়াল করো 16-র জন্য একটা 4 রুটের বাইরে বেরোলো, 8-এর 4টাকে যদি বার করি 2 হিসাবে বের হবে, তাহলে রুটের ভেতর কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 5 পড়ে থাকবে। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার এরিয়া, বাইরে 8 ভেতরে 30, তার মানে 8√30 সেন্টিমিটার স্কোয়ার কিন্তু পেয়ে যাচ্ছি আমরা ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া, যেই ট্রায়াঙ্গেলটা 32 সেন্টিমিটার হচ্ছে পেরিমিটার এবং 11 সেন্টিমিটার হচ্ছে যে কোনো একটা সাইড। 32 থেকে 11 বাদ দিয়ে 21 পেলাম, বাকি দুটো সাইডের যোগফল এবং বাকি দুটো সাইডের বিয়োগফল অঙ্কে দেওয়া ছিল, যোগ করে আমরা বাকি দুটো সাইডের বিয়োগফল অঙ্কে দেওয়া ছিল, তাই না? আচ্ছা, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি, 32 -11 করলে আমরা 21 পাচ্ছি। এবার দেখো আমরা কিভাবে পাচ্ছি? যোগফল আর বিয়োগফলটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা বাহু পাচ্ছি, যোগফল আর বিয়োগফলটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা বাহু পাচ্ছি। তাহলে 3টে বাহু আমাদের কাছে অ্যাভেলেবেল, একটা 11 দেওয়াই ছিল, 13 এবং 8 অ্যাভেলেবেল, যাদের যোগফলটা দেখো 32 হচ্ছে। সেক্ষেত্রে এরিয়া আমরা বলতে পারি 16 × 16 - a, 16 ইন্টু মানে তারপরে 16 - 8, তারপর 16 - 11, তারপর সিম্পল ক্যালকুলেশন করলাম, আমরা কিন্তু এরিয়া পেয়ে যাচ্ছি 8√30 সেন্টিমিটার স্কোয়ার। আমরা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এরিয়া পেয়ে গেলাম 8√30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মেনসুরেশনের এই বেসিক যে কনসেপচুয়াল অঙ্কগুলো শিখে নিলে তুমি ভালো অঙ্ক করতে গিয়ে দেখবে অনেক হেল্প হচ্ছে, ভালো অঙ্ক করতে গিয়ে দেখবে অনেকটাই হেল্প হচ্ছে। চলো মেনসুরেশনের আরেকটা অঙ্কে আমরা আসলাম। ইফ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 35 সেন্টিমিটার দেন হোয়াট উইল বি দ্য সার্কামফারেন্স। দেখো ডায়ামিটার বলছে 35 সেন্টিমিটার একটা সার্কেলে, তাহলে রেডিয়াস কত হবে? ডেফিনেটলি 35/2 সেন্টিমিটার হয়ে যাবে রেডিয়াস, তাই না? 35/2 সেন্টিমিটার হয়ে যাবে রেডিয়াস। সেক্ষেত্রে সার্কামফারেন্স কি হবে? সার্কামফারেন্স কিন্তু হয়ে যাবে 2πr, সার্কামফারেন্স কিন্তু হয়ে যাবে 2πr। আর এর ভ্যালু কত? 35/2। দেখো আর এর ভ্যালু আগে আমরা বের করেছিলাম। 2 কেটে দাও, 7 দিয়ে কাটো 5, তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? হয়ে যাচ্ছে 100 সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে সার্কামফারেন্স, 100 সেন্টিমিটার হয়ে যাচ্ছে সার্কামফারেন্স। 110 সেন্টিমিটার, 22 ছিল তো, 22 ছিল, আমি 20 গুণ করে ফেলেছিলাম, 22 ছিল, তাই 110 সেন্টিমিটার হয়ে যাবে সার্কামফারেন্স। এখানে যদি সার্কেলটার এরিয়া বার করতে বলতো তাহলে আমরা কি করতাম? অবশ্যই πr² করতাম। যদি এরিয়া বার করতে বলতো 22-এর 7 ইন্টু কি করতাম? তুমি 35/2 করে দিতাম, আমরা 35/2 করে দিতাম, তবে কিন্তু আমরা এরিয়া পেয়ে যেতাম। কিন্তু এরিয়া আমাদের চাইনি, চেয়েছে কিন্তু আমাদের কাছে সার্কামফারেন্স, যার ভ্যালু হয়ে যাচ্ছে 110 সেন্টিমিটার, ক্লিয়ার? একদম পরিষ্কার। দেখো সার্কেলের একদম বেসিক সাম জানলেই না তুমি আস্তে আস্তে ভালো সামস প্র্যাকটিস করতে পারবে বা প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করতে পারবে ভালো সামসের ক্ষেত্রে। দেখো চলে আসলাম আমরা একটা অ্যালজেব্রার অঙ্কে, তোমাদের আমি বলেছিলাম এই ভিডিওতে অ্যালজেব্রাটাও প্র্যাকটিস করাবো। x + 1/x আমাদের কাছে দেওয়া আছে 2, x + 1/x 2 দেওয়া আছে, বের করতে হচ্ছে x³ + 1/x³। এখানে কিন্তু আমরা ডিরেক্ট একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে k³ - 3k। এবার তুমি ভাবতেই পারো যে স্যার k³ - 3kটা আসলো কোথা থেকে? আসলে এই ফর্মুলাটাকেই আমি এইভাবে লেখার চেষ্টা করলাম, যখনই আমি এইভাবে লেখার চেষ্টা করব এবং x + 1/x কে k ধরে নেব, ন্যাচারালি দেখো আমাদের কিন্তু চলে আসবে x + 1/x যদি k হয় k³ - 3k আমাদের চলে আসছে। খেয়াল করো, কারণ x + 1/x এর ভ্যালু আমি k ধরেছি। এখানে কত দেওয়া আছে? এখানে কিন্তু 2 দেওয়া আছে, তাহলে k এর জায়গায় 2 বসাও, আমরা অটোমেটিক কিন্তু পেয়ে যাচ্ছি 8 - 6, রাইট আনসার অবশ্যই 2। 8 - 6 রাইট আনসার অবশ্যই 2, ঠিক আছে?
দেখো কত ইজিলি করে ফেললাম। এবার কি করতে হতো, এই লাইনটাকে লেখাটা আমি অ্যাভয়েড করতে চাইলাম। এই লাইনটাও কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমরা লিখবো না, সরাসরি এই লাইনটা থেকে যদি আমি এই লাইনটায় আসতে পারি, এটাও লেখার দরকার নেই। কে এর জায়গায় 2 কিউব, 3 এর জায়গায় 3 এর জায়গায় 3 ইন্টু 2, তাহলে আমরা তো দেখো কি সুন্দর 2 আনসার পেয়ে যাচ্ছি। আমরা দারুণভাবে 2 আনসার পেয়ে যাচ্ছি, তাই না? বিশেষ কিছু ভাবারই নেই, সরাসরি 2 আনসার। তো এইভাবে আমরা অনেক ইজিলি কিন্তু আনসার করতে পারি, এভাবে কিন্তু আমরা অনেক ইজিলি আনসার করতে পারি। ঠিক আছে, নেক্সট আমি চলে আসলাম। সি প্লাস 1/c ভ্যালু 3 বলা আছে। এবার দেখো পাওয়ারটা অনেক বেশি 7, যেই 7 দিয়ে কিন্তু কোনো অ্যালজেব্রায় তুমি ফর্মুলা শেখোনি, তাই না? শিখেছ কি না? শেখোনি। সেক্ষেত্রে দেখো সি প্লাস 1/c 3, সি প্লাস 1/c হচ্ছে 3। এবার দেখো আমি সি মাইনাস 3 এর ভ্যালু কি বলতে পারি? 3টাকে এদিকে নিলাম আর 1/cটাকে ডান দিকে নিচ্ছি, কি লিখতে পারি? ডান দিকে লিখতে পাচ্ছি -1/c। আচ্ছা, -1/c যদি আমরা করি, এখানে আমি জাস্ট ভ্যালুটা পুট করতে পারছি। দেখো তো সি মাইনাস 3 এর জায়গায় আমি লিখছি -1/c হোল টু দি পাওয়ার 7 সঙ্গে 1/c টু দি পাওয়ার 7 সঙ্গে 1/c টু দি পাওয়ার 7, তার মানে -1/c টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। আমরা দেখতে পাচ্ছি একই জিনিস প্লাস মাইনাস হিসেবে আসছে, তাহলে খুব সহজেই শূন্য আনসার আসছে। একই জিনিস প্লাস মাইনাস হিসেবে আসছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে শূন্য বলতে পারছি। এবার ধরো সি টু দি পাওয়ার 7 এর জায়গায় 17 থাকলো, তাতেও কি আনসারে কোনো এফেক্ট পড়বে? কি বলছো তোমরা? নিশ্চয়ই পড়বে না। দেখো কত সহজে আমরা বের করতে পারছি। এই জায়গাগুলো আস্তে আস্তে নিজেদের গ্রিপে আনতে হবে। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 576 অ্যান্ড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 50। তোমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ফাইন্ড করতে হবে। এবার দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো সরাসরি পাবো না, কিন্তু এদের হোল স্কোয়ারটা সরাসরি পেতে পারি। কেন? এদের হোল স্কোয়ার যদি আমরা ফর্মুলা লিখি, ফর্মুলাটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই করো প্লাস ওয়াই জেড করো প্লাস জেড এক্স করো। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা শিখেছি। আজকেই দেখো আমি এই ফর্মুলাটা দেখিয়েছি, এই ভিডিওতেই শুরুর দিকে ফর্মুলাটা একবার বলে দিয়েছিলাম। এবার এটাকেও আমাকে লাগতেই হবে, কারণ এটারই মান আমাকে বের করতে হবে, এটারই মান আমাকে বার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত? এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছি 576, এই মানটা পেয়ে যাচ্ছি 576 প্লাস 2 ইন্টু, খেয়াল করো 2 ইন্টু এই ভ্যালুটা, তাই না? এই ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের কাছে? এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 50, তাহলে বসিয়ে দাও 50, তাহলে বসিয়ে দাও 50। আমরা কত পাচ্ছি? 576 প্লাস 100 পেয়ে যাচ্ছি 676। তার মানে আমরা কি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু √676 বলতে পারি? একদম বলতে পারি। তার মানে কত পাচ্ছি? +-26। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পেয়ে যাচ্ছি +-26। দেখো +-26 কিন্তু আমাদের অপশন সিতে আছে। +26ও ছিল অপশানে, -26ও ছিল, কিন্তু আমরা ইচ্ছে করে অপশানে রেখে দেওয়া হয়েছে +-26। তাহলে এই দুটোর সঙ্গে যদি এটাও থাকে, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু এটা। অ্যাপ্রোপ্রিয়েট আনসার যদি তুমি বলতে চাও, সেটা কিন্তু হয়ে যাবে এই সি। ঠিক আছে, চলো নেক্সট চলে আসলাম পরের অঙ্কে। দেখো আরেকটাই কিউবের ফরম্যাটে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কিউবের ফরম্যাটে। তো তোমরা দেখো খুব ইজিলি করা যায়। কি বলছে একটু দেখো, বলছে 9x মাইনাস 9/2x, আমি একটু কপি করছি, 9x মাইনাস 9/2x ইকুয়াল টু কত বলছে? 18। তাহলে একটা কাজ করো, 9টা কমন নিয়ে নাও, x মাইনাস 1/2x কত হবে? ইকুয়াল টু 18 হয়ে যাবে। 9 দিয়ে কাটলে কত হবে? 2। তার মানে x মাইনাস 1/2x ইকুয়াল টু 2। ঠিক আছে, একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। তাহলে এক্স কিউব মাইনাস 1/x 8x কিউব, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স হোল কিউব
মাইনাস 1/2x হোল কিউব। এটাকে কিন্তু আমরা দেখো সেই ফর্মুলায় ভাঙতে পারি। কোন ফর্মুলায়? যে আগের ফর্মুলাটা আমরা শিখলাম। কি ছিল ফর্মুলাটা? x মাইনাস 1/2x হোল কিউব প্লাস, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/2x ইন্টু এক্স মাইনাস 1/2x। এবার x মাইনাস 1/2x এর ভ্যালু কিন্তু তোমাদের কাছে জানা আছে। কত জানি আমরা? 2। তো ভ্যালুটা পুট করি, এটা হয়ে যাবে 2 এর কিউব প্লাস, ঠিক আছে, যদি প্লাস করি আমরা কত পেয়ে যাব? এটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে থাকছে 3/2, আর এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 2। দেখো 2 বের করেছিলাম, তাহলে কত হচ্ছে আমাদের আনসার? এখান থেকে আমরা 8 পাচ্ছি, আর এখান থেকে কাটাকুটার পর কিন্তু আমরা 3 পাচ্ছি। তাহলে 8 প্লাস 3 আমরা কত পেয়ে গেলাম? 11। 8 প্লাস 3 আমরা কত পেয়ে গেলাম? 11। দেখো আগের সঙ্গে এই অঙ্কটা একটা বেসিক ডিফারেন্স রয়েছে, আগেরটা কিন্তু মাইনাসে ছিল, মানে প্লাসে ছিল, এবার কিন্তু তোমরা মাইনাসে দেখতে পেলে এইটা। ঠিক আছে, আগে আমরা 9টাকে কমন নিয়ে এই ফরম্যাটে নিয়ে নিলাম, এই ফরম্যাটে নেওয়ার পর এই ভ্যালুটা এই ফর্মুলা পুট করার পর বসাতে পারলাম, সরাসরি আমরা আনসার পেয়ে গেলাম তোমার 11। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো এইভাবেই আমরা সহজে কিন্তু এই সলিউশনগুলো করতে পারি। ঠিক আছে, খুব সহজেই সলিউশনগুলো করতে পারি। কি বলছে? ইফ a প্লাস 1/a ইকুয়াল টু 1, ইফ a প্লাস 1/a ইকুয়াল টু 1, a প্লাস 1/a ইকুয়াল টু 1 দেওয়া আছে আমাদের কাছে। বের করতে হবে a কিউবের ভ্যালু। দেখো a কিউব তো তুমি আলাদা করে এখান থেকে বার করতে পারবে না, মানে a কিউবের কোনো আলাদা ফর্মুলা নেই। এখান থেকেই আমাকে কিন্তু a কিউবের কোনো ফর্মুলা থাকলে সেই জায়গায় পৌঁছতে হবে। আমি এটাকে এলসিএম নিলাম, এটাকে এলসিএম নিলে চলে আসলো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে আমরা লিখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ক্রস গুণ করলে a। তার মানে আমরা বলতে পাচ্ছি কিন্তু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার তোমাকে একটু কায়দা করতে হবে, অ্যাকচুয়ালি এটা পুরো মুখোমুখি করা যায়। আমি কিন্তু কি করলাম, ডিটেলসে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি বোথ সাইডে a প্লাস 1 মাল্টিপ্লাই করব। তুমি বলবে স্যার কেন, এটা কি করা যায়, বা কি কারণে করলাম স্যার? করলাম এই কারণে, আমি চাইছি বাদিকের ফরমেশনটাকে কিউবের ফর্মুলায় কনভার্ট করতে। ফর্মুলাটা তুমি যদি একটু মাথায় রাখো কি হবে, a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1, এটা থেকে কিন্তু ডিরেক্ট আমরা ফর্মুলা পাই a কিউব প্লাস b কিউব। এখানে b কিউবটা কিন্তু 1, এখানে bটা কিন্তু 1, আর ডান দিকটা সরাসরি 0 পেয়ে যাচ্ছি। তাহলে a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস a কিউব ইকুয়াল টু মাইনাস 1, দ্যাট মিনস a কিউব ইকুয়াল টু মাইনাস 1। দেখো আমরা সরাসরি পেয়ে গেলাম a কিউব ইকুয়াল টু মাইনাস 1। মনে থাকবে? একদম ক্লিয়ার? খুব সুন্দরভাবে দেখো আমরা আনসার পেয়ে গেলাম, দারুণভাবে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, একদম পরিষ্কার। তাহলে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0, বোথ সাইড a প্লাস 1 মাল্টিপ্লাই করলাম, আমরা পেয়ে যাচ্ছি a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, যেখানে a কিউব ইকুয়াল টু মাইনাস 1, যেখানে a কিউব ইকুয়াল টু মাইনাস 1। ক্লিয়ার? আশা করি একদম পরিষ্কার। চলো নেক্সট সাম। খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজের ওপর এই অঙ্কটা দেওয়া হয়েছে। সেই প্রপার্টিজটা আমরা ছোটবেলায় শিখেছি। কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তারা আলাদা করেও শূন্য হবে। আবার বলছি, কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তারা আলাদা করেও শূন্য হবে। তার মানে a মাইনাস 3 ইকুয়াল টু 0, আবার b মাইনাস 4 ইকুয়াল টু 0, আবার c মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি? a এর ভ্যালু 3। এখান থেকে কত পাচ্ছি বলো? এখান থেকে পাচ্ছি b এর ভ্যালু 4। এখান থেকে কত পাচ্ছি? c এর ভ্যালু 9। আমরা কিন্তু ভ্যালুগুলো সরাসরি পেলাম। কেন? কতগুলি বর্গের সমষ্টি শূন্য দেওয়া আছে। বর্গের সমষ্টি শূন্য কখনোই সম্ভব নয় যদি না তারা আলাদা করে শূন্য হয়। বর্গের সমষ্টি মাই ডিয়ার স্টুডেন্টস কখনোই সম্ভব নয় যদি না তারা আলাদা করে শূন্য হয়। তাহলে এবার এই ভ্যালুটা বসিয়ে দাও। এর ভ্যালু কত বলো? এর ভ্যালু 3। বি এর ভ্যালু কত বলো? বি এর ভ্যালু 4।
সি এর ভ্যালু কত বলো, সি এর ভ্যালু 9। আমরা কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছি কত, √16। তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে যাচ্ছি +-4, আনসার পেয়ে যাচ্ছি +-4। ঠিক আছে, আনসার সে আগের মতো +-4 পেয়ে গেলাম। √16 মানে তুমি লিখতেই পারো +-4। নেক্সট, এবার আমরা চলে আসছি আরেকটা ইম্পর্টেন্ট আলোচনায়, সেটা হচ্ছে যে নতুন ফর্মুলাটা তোমাদের আমি শেখালাম সেই ফর্মুলাটার উপর বেস করে এই অঙ্কটা দেওয়া হয়েছে। কি বলছে, x⁴ ইন্টু x⁴b, ডটটা মানে এখানে ইন্টু x⁴c ইকুয়াল টু 1। এখানে কি আমরা লিখতে পারি x⁴a + b + c ইকুয়াল টু 1? লিখতে পারি, একদম পারি। আমরা কি করছি, 1 এর জায়গায় লিখছি x⁴0, এনিথিং টু দি পাওয়ার 0 কিন্তু আমরা অনেক জায়গায় লিখে ফেললাম। তাহলে সেম বেস যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতেই পাচ্ছি a + b + c 0। বেস যদি সেম হয়ে যায় পাওয়ারকে আমরা ইকুয়াল করে দিতে পারি, ডান দিকে 0 আছে, বাঁদিকে a + b + c আছে। এবার তোমরা শিখেছিলে, আজকেই আলোচনা করেছিলাম, যদি a + b + c 0 হয় সেক্ষেত্রে আমরা a³ + b³ + c³ এই ফর্মুলা থেকে বলতেই পাচ্ছি ইকুয়াল টু 3abc। তার মানে কিন্তু আমরা বলে দেব a³ + b³ + c³ ইকুয়াল টু 3abc। রাইট আনসার কিন্তু আমাদের অপশন ডি, রাইট আনসার কিন্তু আমাদের অপশন ডি। কেননা এই কন্ডিশনটা কিন্তু আজকেই আমি তোমাদের বলেছি যে কোন ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল a³ + b³। যারা ভিডিওটা আগের পোর্শনটা মিস করে গেছো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি ফর্মুলাটা। এটা হচ্ছে সেই ফর্মুলাটা যেটার থেকে এখন তোমাদের প্রচুর পরীক্ষায় অঙ্ক আসে, বিভিন্ন টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম শুরুতেই, এই ভিডিওতে শুরুতেই বলেছিলাম a³ + b³ + c³ পুরো ফর্মুলাটা, কিন্তু এখানে যদি a + b + c 0 হয় তাহলে এই পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাবে, তাই না? যদি এই টার্মটা 0 হয়, 0-এর সঙ্গে এই পুরো এক্সপ্রেশনটা মাল্টিপ্লাই করলে 0 হবে, তাহলে a³ + b³ + c³ কিন্তু আমরা সরাসরি 3abc পেয়ে যাব, সরাসরি আমরা 3abc পেয়ে যাব। ওকে, দেখো খুব ইজিলি কিন্তু আমরা পেতেও পারি। কি বলছে নেক্সট, দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 5:1। দেখো আরেকটা মেনসুরেশনের অঙ্কে আমরা ঢুকে গেলাম। যথারীতি এটা কিন্তু আমরা বলছি একটা রেক্ট্যাঙ্গেল, মানে মেনসুরেশন 2D অঙ্ক বলতে পারো। ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 216 স্কোয়ার সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত বলতে হবে। ফার্স্ট অফ অল পেরিমিটার, পেরিমিটার মানে 2 × l + b, তাই না? পেরিমিটার ইজ টু ব্রেথ, এদের রেশিওটা কত বলছে? এদের রেশিওটা বলছে 5:1। তোমরা একটু ভালো করে বুঝবে, এই জায়গাটা বোঝার আছে, মানে কোনো রকম খাতা পেন ছাড়াই করা যায়। এটার ভ্যালু যদি আমরা 1 ধরি মানে দেওয়া আছে তাই বললাম, এটার ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে 5 যদি করতে চাই এই পুরো এক্সপ্রেশনটাকে, নিশ্চয়ই এল এর মানটাকে কত হতে হবে? 1.5। কেন বলো? তার কারণ হচ্ছে বি এর সঙ্গে মানে 1 এর সঙ্গে কত যোগ করলে তুমি 2.5 পাবে। কেন 2.5? কেননা 2 এর সঙ্গে কিন্তু একমাত্র 2.5 মাল্টিপ্লাই করলেই আমরা 5 পাই। সেক্ষেত্রে বি যখন 1 এদিক থেকে কনফার্ম হয়েই গেছে, তাহলে এল এর ভ্যালু 1.5, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এল এর ভ্যালু 1.5, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে l/b আমরা কত পাচ্ছি? 1.5:1, দ্যাট মিনস 3:2, তাই না? 3:2। এবার আমি ধরতেই পারি লেন্থ হচ্ছে 3a, ব্রেথ হচ্ছে 2a, ইকুয়াল টু কত বলছে? 216 স্কোয়ার সেন্টিমিটার। কারণ আমরা জানি লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা কি পাই? লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করলেই আমরা এরিয়া পেয়ে যাই। তাহলে 6, 3 দুগুণে 6 দিয়ে কাটো, 3 × 6 = 18, তাই তো? 6 × 6 = 36। তার মানে a স্কোয়ারের ভ্যালু কত আসলো? 36। a স্কোয়ারের ভ্যালু পেলাম 36। তাহলে এর ভ্যালু কত পাবো? অবশ্যই +-36, বাট যেহেতু লেন্থ বলছে, লেন্থ নেগেটিভ হতে পারে না, তাই এর ভ্যালু আমরা 6ই ধরে নিলাম। এর ভ্যালু যদি 6 হয় তাহলে লেন্থ হয়ে যাবে কত? 3 × 6 = 18 হয়ে যাচ্ছে লেন্থ, আর ব্রেথ হয়ে যাচ্ছে কত? 6 দুগুণে 12। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। অবশ্যই সঠিক আনসার বি 18, অবশ্যই সঠিক আনসার বি 18। দেখো কত সহজ চিন্তা ভাবনা,
কোনো জটিল চিন্তাভাবনায় আমি যাচ্ছি না, যাওয়ার প্রয়োজনই নেই। কেন করব, কেন যাবো? কারণ যেখানে আমার এত সহজে একদম সিম্পল চিন্তাভাবনাতেই অঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে দেখো, একটা a wire can be bent in the form of a circle of radius 56 সেন্টিমিটার। একটা ওয়্যারকে বেন্ড করে আমরা একটা সার্কেলে কনভার্ট করে দিয়েছি, যার রেডিয়াসটা বলছে 56 সেন্টিমিটার, কিন্তু 56 সেন্টিমিটার। ওকে, ইফ ইট ইজ বেন্ড ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার, যদি এটাকে একটা স্কোয়ারে বেন্ড করা হয়, তাহলে বুঝতেই পারছো যে এর পেরিমিটারটা কিন্তু সমান হবে। যদি আমরা স্কোয়ারের সাইড দুটো মানে সাইডগুলোকে এ ধরি, তাহলে আমরা কিন্তু লিখতেই পাচ্ছি 4 ইন্টু সাইড যেটা পেরিমিটার, সেটাই সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। কত বলো? 2 পাই আর। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 56। আর এর ভ্যালু দেওয়া দেখো 56 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 56 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা এটাকে একটু ক্যালকুলেশন মানে ক্যান্সেল করে দিই। 7 দিয়ে এটাকে কাটো 8, ঠিক আছে। আচ্ছা, 4 দিয়ে পুরোটাকে কাটা যায়, 4 দিয়ে পুরোটাকে কাটলে 2, তার মানে কত পাচ্ছি? 44, 8 দুগুণে 88। 88 পেয়ে গেলাম, কিন্তু আমরা 88 পেয়ে গেলাম সাইড, তাই না? স্কোয়ারের একটা বাহু 88, তাহলে এরিয়া কত হবে? স্কোয়ারের এরিয়া কত হবে? 88 স্কোয়ার। স্কোয়ারের এরিয়া কত হবে? 88 স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, যাই বলো। কিভাবে করবে? 88 100 থেকে কত কম? 12 কম। 12 স্কোয়ার 44, বসিয়ে দিলাম, হাতে কত ক্যারি? 1। 88কে আরও 12 কমা হয়ে যাবে তোমার 76 আর ক্যারি 1 হয়ে গেল 77। এইভাবে সহজেই কিন্তু আমরা স্কোয়ার করতে পারি, এবং আমরা স্কোয়ারটার এরিয়া পেয়ে গেলাম, বর্গক্ষেত্রটার এরিয়া পেয়ে গেলাম 7744। বর্গক্ষেত্রটার এরিয়া পেয়ে গেলাম 7744। স্কোয়ারের কনসেপ্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলি, 100 থেকে কত কম? 100 থেকে 88 12 কম। 12 স্কোয়ার 144, লিখলাম 44, ক্যারি কত হবে? ক্যারি হয়ে যাবে 1। এবার 88 থেকে আরও 12 কমাচ্ছি, যেহেতু এটা 100 থেকে 12 কম। 88 থেকে আরও 12 কমাচ্ছি, যেহেতু এটা 100 থেকে 12 কম। কোনটা? 88টা। তাহলে 88 থেকে 12 কমালে কত পাবো? 76, এবং ক্যারি ছিল 1, তাই 77। তাই আমাদের রাইট আনসার কিন্তু 7744। কার এরিয়া? এই স্কোয়ারটার এরিয়া। ঠিক আছে, ওকে। তাহলে দেখে নাও, আমরা সাম নাম্বার 16-এ চলে যাচ্ছি। কি বলছে? আরেকটা মেনসুরেশনের সাম, মেনসুরেশন 2D দেখতে পাচ্ছ, ট্র্যাপিজিয়াম। The lengths of two parallel sides of a trapezium are 28 and 40 centimeter. If the length of each of its other two sides are 12 centimeter, then the area of the trapezium is, তোমাদের কাছে জানতে চেয়েছে ট্র্যাপিজিয়ামের এরিয়া। ট্র্যাপিজিয়ামের এরিয়াটা কি হবে? খেয়াল করো, ফার্স্ট অফ অল আমি একটা ট্র্যাপিজিয়াম ড্র করছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো প্যারালাল সাইড, এটা বলে দিচ্ছে দিস ইজ 28 অ্যান্ড দিস ইজ 40 সেন্টিমিটার। এবার তুমি একটু নাম দিয়ে দিতে পারো এ, বি, সি, ডি। আর কি ইনফরমেশন বলেছে? লেন্থ অফ ইচ অফ ইটস আদার টু সাইডস বি 12 সেন্টিমিটার। তার মানে দেখো, টু সাইডস মানে এটা, এই দুটো সাইডস কিন্তু ইকুয়াল হয়, এই দুটো বাহু কিন্তু ট্র্যাপিজিয়ামের ইকুয়াল হয়, তাই এই ধরনের ট্র্যাপিজিয়ামকে আমরা আইসোসেলিস ট্র্যাপিজিয়ামও বলতে পারি। জাস্ট পারপেন্ডিকুলার ড্র করো এই দুটো পয়েন্ট থেকে বেসের ওপর। তাহলে এইটুকু যে 28 হবে, এটা কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। এইটুকু 28 সেন্টিমিটার হবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি পার্টটা কত হবে? দেখো, যদি 40 থেকে তুমি 28 বাদ দাও, পরে থাকে 12 মানে এটা 6 এবং এই পার্টটাও 6, রাইট? কিভাবে বলছি? দেখো, 28 যদি বাদ দিয়ে দিই 40 থেকে, 12 পড়ে থাকে, কেননা পুরোটা তো 40 বলাই ছিল। 12 পড়ে থাকে, 12কে সমান দুভাগে ভাগ করে দাও, এই পার্টটা 6, এই পার্টটা 6। এবার আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আগেই আমরা বললাম। আর সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এইটা হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার এবং এটা বেস। অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে?
তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ইজিলি ইউজ করতে পারি। আমরা বলতেই পারি ধরো ABCD এটাকে ই বললাম, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু আমরা বের করছি √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। কত পাচ্ছি? √144 মাইনাস 36। কত পেয়ে যাচ্ছি দেখো? আমরা পেয়ে যাচ্ছি 108 মানে 36 ইন্টু 3, তার মানে 6√3 কিন্তু আমরা পেয়ে গেলাম। 6√3 পেয়ে গেলাম। কার লেন্থ? এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বা এই AE এর ভ্যালু পেয়ে গেলাম 6√3। তোমাদের কাছে জানতে চেয়েছে দ্য এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, সমান্তরাল রেখা দুটোর বা বাহু দুটোর যোগফল। একটা হচ্ছে 28, আরেকটা হচ্ছে 40, এবং সঙ্গে হাইট কত? হাইটটা ছিল না, আমাদের বের করে নিতে হলো। এই কারণেই অঙ্কটা একটু ভালো অঙ্ক, হাইটটা দেওয়া থাকলে স্ট্রেট ফর্মুলা বসিয়ে তুমি অ্যান্সার বার করে দিতে, কিন্তু দেখা যাচ্ছে হাইটটা আমাদের ফাইন করতে হচ্ছে। তো হাফ ইন্টু 68 ইন্টু তোমার 6√3, 6√3, 2 দিয়ে ক্যান্সেল করো 3, তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি বলো? পেয়ে যাচ্ছি 3 8 24 4, হাতে 2, 3 6 18, আর হাতে 2 20, 204√3 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া ডেফিনেটলি ইন সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারে কিন্তু আমাদের এরিয়া আসতে হবে। দেখো এই যে ট্র্যাপিজিয়ামের অঙ্ক, অনেকেই তোমরা আছো যারা ট্র্যাপিজিয়ামের অঙ্ক একটু ভয় পাও, যে একটু মনে করো স্যার এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। তাদের ক্ষেত্রে বলছি কোনো চিন্তা নেই, খুব ইজিলি কিন্তু করা যায় এবং খুব ইজিলি কিন্তু ফাইন্ড করা যায়। একটা দুটো সূত্র জানা থাকলে দেখবে কোনো সমস্যা হওয়ারই কথা নয়। ঠিক আছে, একদম পরিষ্কার। চলে যাচ্ছি নেক্সট সামে। দেখো এবার আমরা ঢুকে গেলাম কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি। আমি একদম বেসিক তোমাদের বলেছি, এখানে অঙ্ক করতে করতে যে ফর্মুলাগুলো প্রয়োজন হবে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট দিস ফ্রম অরিজিন। এবার একটু জানতে হবে অরিজিন কোনটা, অরিজিন কোনটা। যদি এটাকে বলি আমরা এক্স, এটাকে বলি এক্স ড্যাশ, এটাকে বলছি ওয়াই, এটাকে বলছি ওয়াই ড্যাশ। খেয়াল করো তোমার কাছে কিন্তু বলেছে অরিজিনের সঙ্গে এই বিন্দুটার ডিস্টেন্স। অরিজিন কোনটা? অরিজিন হচ্ছে সবসময় এই পয়েন্টটা, মিটিং পয়েন্ট অফ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, যার কোঅর্ডিনেট কিন্তু 0 0, যার কোঅর্ডিনেট 0 0। এবার দেখো 4 - 3 বিন্দুটা মানে নিশ্চয়ই এইখানে কোনো একটা বিন্দু হবে, এইখানে কোনো একটা বিন্দু হবে। 4 মানে তোমার 4 হচ্ছে, এক্স হচ্ছে পজিটিভ আর ওয়াই হচ্ছে নেগেটিভ, সেটা কিন্তু অবশ্যই এখানে কোনো একটা বিন্দু হবে 4 - 3। ঠিক আছে, এখানে কোনো একটা বিন্দু হবে। এবার বলছে এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স। কেন বললাম 4 - 3 পয়েন্টটা এখানেই হবে? তার কারণ এটাই ফোর্থ কোয়াড্রেন্টে তোমার ওয়াই হয়ে যায় মাইনাস, এক্স থাকে প্লাস, এক্সটা ছিল প্লাস, এই যে পজিটিভ 4 আর ওয়াইটা -3, তাই আমরা এই কোয়াড্রেন্টে নিলাম। এখানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এখানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এখানে দুজনেই নেগেটিভ, এখানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। ঠিক আছে, তাই জন্য পয়েন্টটা আমরা এখানে পুট করতে পারি, কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের কি চেয়েছে? এই দুটো পয়েন্টের ডিস্টেন্স, আর কিচ্ছু চাইনি আমরা। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস আমাদের একটা ফর্মুলা জানা আছে। কি ফর্মুলা? বলছে x2 minus x1 হোল স্কোয়ার, x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার। সরাসরি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস পেয়ে যাবো, যেখানে পয়েন্টগুলো হচ্ছে একটা x1 y1 আর একটা x2 y2। তাহলে বলো এখানে যদি আমরা x1 পয়েন্টটাকে x2 পয়েন্টটাকে ধরো এটা ধরলাম, সেক্ষেত্রে 4 - 0 হোল স্কোয়ার করতে পারি, প্লাস y2 হচ্ছে -3, তাই -3 - 0 হোল স্কোয়ার। কেননা দেখো অরিজিনে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দুটোই কিন্তু 0। ঠিক আছে, জাস্ট এবার একটু আমরা ক্যালকুলেশন করি। এটা হয়ে যাচ্ছে তোমার 4 স্কোয়ার মানে 16, এটা হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9, পেয়ে যাচ্ছি √25, দ্যাট মিনস
+5। ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাই আমরা ডিস্টেন্সটাকে +5 বলতে পারি। ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাই আমরা ডিস্টেন্সটাকে কিন্তু +5 বলতে পারি। তো এইভাবে আমরা ইজিলি শুধুমাত্র এইটুকু যদি জানা থাকে, দুটো পয়েন্ট থাকলে তাদের মধ্যে ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস কী হবে, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। দেখো আমরা কিন্তু খুব ইজিলি ফর্মুলা ইউজ করে ডিস্টেন্স পেয়ে গেলাম ডেফিনেটলি 5 ইউনিটস। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, যেটাই থাকুক এখানে কিছু নেই বলে আমরা ইউনিটস হিসাবে লিখলাম। নেক্সট সামে চলে আসলাম। দেখো সেম টাইপ অফ সাম, কিন্তু এখানে আমি এই দুটো পয়েন্ট তোমাদের কাছে পুট করে দেখাবো। আসলে কোনো কিছু করার দরকার নেই, বাট তোমাদের বোঝার জন্য, যারা ধরো অনেকেই কোঅর্ডিনেট জিওমেট্রিটা সেভাবে ছোটোবেলায় করনি, আর বিশেষ করে 9-10-এ সেভাবে ছিলও না, শুধু জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পয়েন্ট পুট করা, স্ট্রেট লাইন ড্র করা, এগুলোই ছিল, তার বেশি কোনো ফর্মুলা বিশেষ আমাদের শিখতে হয়নি। তাই হয়তো অনেকে সেভাবে কোঅর্ডিনেটটা শেখনি, আর যারা 11-12-এ ম্যাথসটায় কোঅর্ডিনেট করেছো তারা হয়তো অনেক দিন আগে করাতে ভুলে গেছো, তাই না? খুব সিম্পল ব্যাপার এটা, আমরা অঙ্ক না করলে অঙ্ক ভুলে যাই, এটা একটা খুব সিম্পল ফ্যাক্টর, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবার একটু দেখো, আমি বলছি যে এ পয়েন্টটাকে বলছে B0, বি মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট বি আর ওয়াই কোঅর্ডিনেট 0, তাহলে আমি পয়েন্টটা এখানে ধরতে পারি B0। সেক্ষেত্রে এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু ডিস্টেন্স বি হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা বি পয়েন্টটা আমি এখানে ধরলাম, বি পয়েন্টটা এখানে ধরলাম, এর কোঅর্ডিনেট কত বলছে 0a, বুঝতেই পারছো ওয়াই কোঅর্ডিনেট এ মানে এইটুকু ডিস্টেন্স এ, তাহলে এটা এ এটা বি, আমাদের কি চেয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স চেয়েছে। দেখো আমি আগের সূত্র অনুযায়ী করতে পারি, আগে যে সূত্রটা শিখেছিলাম সেটাও যেমন আমরা করতে পারি, পাশাপাশি আমরা কিন্তু এটাও করতে পারি। এই ট্রায়াঙ্গেলটা যখন আমাদের কাছে পরিষ্কার এবং এটা যখন রাইট অ্যাঙ্গেল হতে হবে সব সময়, পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, সেক্ষেত্রে এটা লম্ব এবং এটা ভূমি, এটা অতিভুজ, আমরা খুব সহজেই বের করে ফেলবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খুব সহজেই কিন্তু অতিভুজটা আমরা বের করব, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আমরা পেয়ে যাচ্ছি রাইট আনসার অপশান এ, মানে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি রাইট আনসার অপশান এ। দেখো কতটা সহজে করা যায়, বিশেষ কিছু ভাবতে হচ্ছে কি, একদমই ভাবনা চিন্তার দরকার নেই। কাজে কোঅর্ডিনেট জিওমেট্রি দেখবে, বুঝে করলে খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং। What are the coordinates of the point which divides the line joining -1, 7 and 4, -3 in the ratio 2:3? খেয়াল করো, তাহলে দুটো পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট আছে, এটা আরেকটা পয়েন্ট আছে। তাহলে প্রথম পয়েন্টটার কোঅর্ডিনেট কি -1, 7, এবং শেষ পরের পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে 4, -3। এক্ষেত্রে একটু খেয়াল করো, হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন, এই দুটো পয়েন্ট জয়েন করেছে যে লাইন তাকে ডিভাইডস করছে, এই পয়েন্টে ধরে নিলাম তার কোঅর্ডিনেট আমাদের ফাইন্ড করতে বলেছে, কিন্তু কি রেশিওতে ডিভাইড হয়েছে, 2:3 রেশিওতে ডিভাইড হয়েছে। ধরে নিলাম এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, ধরে নিলাম এর কোঅর্ডিনেট হচ্ছে এই পয়েন্টটা, তুমি নাম দিতে পারো এ বি সি, এই পয়েন্টটাকে আমরা সি ধরতে পারি। তোমাদের সি পয়েন্টের কোঅর্ডিনেট জানতে চেয়েছে, আমরা ধরে নিলাম সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, আর তো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? এইবার আমাদের একটা ছোট্ট ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে যদি ইন্টারনালি ডিভাইড হয় m:n রেশিওতে, আমি ফর্মুলাটা একটু তোমাদের এখানে লিখে দিচ্ছি, এটা যদি x1 y1 বিন্দু হয়, এটা যদি x2 y2 বিন্দু হয়, এবং এই পয়েন্টে যদি ধরো m:n রেশিওতে ডিভাইড হয়, যেরকম এখানে 2:3 বলেছিল, এবং এর কোঅর্ডিনেটটা যদি xy হয়, জাস্ট আমরা x এর ভ্যালু পেতে পারি, কিভাবে পেতে পারি, mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, আর y এর ভ্যালু পেতে পারি my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে, ডিভাইডেড বাই m প্লাস n। একটু দেখো, আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো আমরা কি ভাবতে পারছি, এখানে সিমিলারলি এখানে x এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারছি m ইন্টু
x2 মানে 2 ইন্টু 4 প্লাস n ইন্টু x1 মানে 3 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 কেননা m প্লাস n মানে কত হচ্ছে দেখো 8 থেকে 3 বিয়োগ করো এটা 8 -3 5 আর নিচে দেখো 2 প্লাস 3 5 আমরা পেয়ে যাচ্ছি x কোঅর্ডিনেট 1। এবার যদি আমরা y কোঅর্ডিনেট বার করতে চাই সিমিলারলি কি হবে আবার m y2 কত ছিল ওখানে m y2 হয়ে যাচ্ছে তোমার 2 ইন্টু -3 প্লাস n y1 মানে n ইন্টু 7 ডিভাইডেড বাই কত বলো 2 প্লাস 3 দ্যাট মিনস এটা -6 আর এটা 3 সাথে 21 যদি আমি 21 থেকে 6 মাইনাস করি আমরা পেয়ে যাব 15 ডিভাইডেড বাই কত 5 পেয়ে গেলাম 5 দিয়ে 15কে কাটলে 3 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 3 তার মানে x কোঅর্ডিনেট 1 আর y কোঅর্ডিনেট 3 আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা একটু তাকাও যে পয়েন্টে এটা 2:3 রেশিওতে ডিভাইড হবে তার কোঅর্ডিনেট কি পেলাম 1 3 তার কোঅর্ডিনেট দেখো অপশন সিতে পেলাম 1 3। তাহলে তুমি বলবে স্যার এই যে কোঅর্ডিনেট জিওমেট্রির এই টাইপের অঙ্ক আমরা কিভাবে ভাববো এই ভাবনা চিন্তার জন্য এই জিনিসটা কিন্তু জানা প্রয়োজন ছিল তাই না। কোনো একটা রেখা যে যার জয়েনিং পয়েন্ট হচ্ছে মানে পয়েন্ট দুটো হচ্ছে x1 y1 x2 y2 যদি xy বিন্দুতে m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইড হয় অন্তরভাবে বিভক্ত হয় তাহলে আমাদের x এর ভ্যালু কত হবে এটা একটা ফর্মুলা mx2 ক্রস হয় mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n y এর ভ্যালু কি হবে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। দেখো ঠিক আছে এইগুলো কিন্তু একটু জানলে না জানলে তুমি কি করে করবে জানতে হবে তবে না করতে পারবে। তো এই জন্য প্র্যাকটিস দরকার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখা প্রয়োজন এবং তুমি এটা একবার দেখে নিলে এই চিন্তাভাবনাটা আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এর ওপর বেস করে আরেকটা টাইপ হয় সেটা হচ্ছে এটা তো ইন্টারনালি ডিভাইড হলো এক্সটার্নালি ডিভাইড হলে কি হবে এক্সটার্নালি ডিভাইড হলে সব সেম থাকবে রেশিওটাও তোমার এইভাবেই ভাববে ধরো m:n ভাবছি শুধু mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n my2 মাইনাস ny1 বাই m মাইনাস n শুধু মাঝখানেরগুলো মাইনাস হয়ে যাবে আর ইন্টারনালি ডিভাইড হলে আমরা কিন্তু এইভাবে ইজিলি আনসার বের করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক আসতে পারে মিসলেনিয়াসের মতো পরীক্ষায় কেননা মনে রাখতে হবে সামনে মিসলেনিয়াস পরীক্ষা বলো যেই ধরনের এক্সামই বলো তাতে কিন্তু অ্যাডভান্স ম্যাথ আসার প্রবণতা দিন দিন বাড়ছে কাজেই অ্যাডভান্স ম্যাথের বেসিকটা একটু যদি তুমি শেখা রাখো আমি বলতে চাইছি জিওমেট্রি অ্যালজেব্রা ট্রিকোণমিতি কোঅর্ডিনেট জিওমেট্রি এদের বেসিকটা তুমি যদি শিখে রাখো এই বেসিক কোয়েশ্চেনগুলোর আনসার করতে কোনো সমস্যাই হবে না। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুড ভার্টিসেস আর দেখো দেওয়া আছে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে একটি ট্রায়াঙ্গেলে তোমাকে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। তাহলে তোমাদের একটু জেনে রাখতে হবে যদি আমি ছোট্ট করে দেখাচ্ছি এটা একটা ট্রায়াঙ্গেল হয় এবং এর কোঅর্ডিনেটগুলো তোমার কাছে জানা আছে কি কি এটা হচ্ছে x1 y1 এটা হচ্ছে x2 y2 এবং এই বিন্দুটা হচ্ছে x3 y3। তাহলে এরিয়ার ফর্মুলা কি হবে তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার ফর্মুলা হবে তোমরা একটুখানি দেখো হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। আমি কিভাবে মনে রেখেছি মনে রাখার সহজ উপায় কি মনে রাখার সহজ উপায় হচ্ছে সিকোয়েন্সিয়ালি নাও মানে দেখো 1 2 3 x বাইরে থাকবে সবসময় y ভেতরে থাকবে সবসময় মনে থাকবে তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 x2 ইন্টু y3 মাইনাস y1 x3 ইন্টু y1 মাইনাস y2 মানে 1 2 3 2 3 1 শুরু করছি 1 দিয়ে 2 3 শুরু করছি 2 3 1 শুরু করছি 3 1 2 মানে সিকোয়েন্সিয়ালি আসবে xy গুলো। এইভাবে যদি তুমি মনে রাখতে পারো আমার মনে হয় খুব ইজিলি তোমার পরীক্ষা হলে মনে আসবে মনে করতে পারবে কোনো কষ্ট করে চিন্তা করতে হবে না। বাট অনেকে স্ট্রেট মুখস্থ করে একটু অসুবিধা হয় বাট এভাবে করলে খুব ভালো হয়। প্রথম পয়েন্টটা 1 মাইনাস 1
পরের পয়েন্টটা -4 6, তার পয়েন্টটা হয়ে যাচ্ছে -3 -5। দেখে নাও, বলা হয়েছে এর এরিয়া বার করতে এই ট্রায়াঙ্গেলটা মানে এই শীর্ষবিন্দুগুলো যেই ট্রায়াঙ্গেলটার তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমি এরিয়ার ফর্মুলাটায় জাস্ট এটা বসাবো, তোমরা জাস্ট ফলো করো। হাফ x1 কোনটা, নিশ্চয়ই 1, এটা x1, এটা x2, এটা x3, মানে পরপর 1 2 3। তাহলে x1 হচ্ছে 1, বসালাম। দেখো সবাই x1 হচ্ছে 1, বসিয়ে দিলাম। এবার ফলো করো ইন্টু y2 মাইনাস y3। y2 কোনটা, নিশ্চয়ই 6, মাইনাস কোনটা বলো, y3। y3 হচ্ছে -5, মাইনাসে মাইনাসে +5, প্লাস x2। x2 কোনটা বলো, x2 হয়ে যাচ্ছে -4, যেহেতু -4 আছে তাই -4ই লিখছি। তারপর y3 -1 y3 হচ্ছে -5 আর y1 হচ্ছে -1, তার মানে -1 মানে +1। ওকে, প্লাস x3, তাকাও তোমরা, x3 হচ্ছে -3, তাই আমি এটাকে -3 নেব। তারপরে y1 -y2, y1 কত হচ্ছে বলো, y1 -1, y2 হচ্ছে -6, y1 y2 -1, তারপরে -6। এটা হয়ে যাচ্ছে এত স্কোয়ার ইউনিট হয়ে যাচ্ছে এরিয়া, জাস্ট পুট করলাম এত স্কোয়ার ইউনিট হয়ে যাচ্ছে এরিয়া। এবার তোমরা একটা কাজ করো, এবার জাস্ট ক্যালকুলেশন করো। এটা হাফ, এরপর আর অঙ্কে কিছু নেই, 6 5 11 লিখতেই পারো, 11 গুণ করছি আমরা। এটা হয়ে যাচ্ছে 4, তাই তো, 4 4 16 মানে +16। তারপরে এটা হয়ে যাচ্ছে -7, -7 আর -3 গুণ করলে +21, +21 স্কোয়ার ইউনিট, +21 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, তাহলে হাফ তোমার 11 আর 16তে হচ্ছে 17, 17 আর 21-এ হচ্ছে তোমার, সরি 11 আর 16তে 27, 27 আর 21-এ হচ্ছে 48, এত স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে হাফ দিয়ে 48কে কাটো 24, তার মানে 24 স্কোয়ার ইউনিট কিন্তু এরিয়ার ফর্মুলা, মানে এরিয়ার বেরোলো আমাদের 24 স্কোয়ার ইউনিট। অপশন সি একদম সঠিক আনসার, অপশন সি একদম সঠিক আনসার। দেখো এতটাই সহজে করা যায়। এবার তুমি বলবি যে স্যার এখানে এই ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ডেফিনেটলি, যদি মাথায় না রাখো এটাই তুমি বসাবে কি করে, এটা লিখলাম যাতে তুমি জাস্ট বসানোটা ভ্যালুগুলো দেখতে পারো, বুঝতে পারো, ইজিলি কম্পেয়ার করতে পারো। এই জন্য এই ট্রায়াঙ্গেলের সঙ্গে এটা এঁকে দিলাম, এর জন্য এই ফর্মুলা, এটার জন্য এই ফর্মুলারই অ্যাপ্লিকেশন। আশা করি একদম ক্লিয়ার। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, মনে থাকবে। অথবা আরেকটা করতে পারো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড করতে পারো। সেক্ষেত্রে তোমার বেসের লেন্থটা বার করতে হবে, তোমার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস যেভাবে আমরা বার করি, এবং এখানে একটা পারপেন্ডিকুলার টেনে নিয়ে এই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করতে হবে, যেটা হয়ে যাবে মিডিয়ান। এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি তুমি বার করতে পারো, সেক্ষেত্রে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে। এবার সেক্ষেত্রে এটা যে সবসময় মিডিয়ান হবে পারপেন্ডিকুলারটা তার মানে নেই, এটা একমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই মিডিয়ান হতে পারে। এই সব ঝামেলার জন্য সরাসরি তুমি চলে যাবে এই ফর্মুলায়, আমরা আশা করি ফর্মুলায় পুট করব, ইজিলি আনসার বেরোবে। চলে আসলাম নেক্সট সাম, কি বলছে, দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর 0 0 3 0 and 0 4, দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা কত একটু দেখতে হবে আমাকে। তাহলে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের ফর্মুলা একটু জানতে হবে তোমাকে, জানলে অঙ্কে কিছু নেই। আমি বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, ভিডিও শুরুতে বোধহয় বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, এটা যদি x3 y3 হয়, সেক্ষেত্রে সেন্ট্রয়েড আমরা কাকে বলছি, তোমার মিডিয়ানগুলো যেখানে মিট করছে তাকে আমরা সেন্ট্রয়েড বলছি, মিডিয়ানগুলো যেখানে মিট করছে তাকে আমরা সেন্ট্রয়েড বলছি। ঠিক আছে, আমরা সেন্ট্রয়েড বলছি। সেক্ষেত্রে তোমরা এর ডিরেক্ট ফর্মুলা পেয়ে যাবে, ডিরেক্ট ফর্মুলা পাবে সেন্ট্রয়েডের। ফর্মুলাটা হচ্ছে x1
প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে সেন্ট্রয়েডের ফর্মুলা। এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস সেন্ট্রয়েডের ফর্মুলা। জাস্ট এবার পুট করো, পয়েন্টগুলো তোমার কাছে জানা আছে। ফার্স্ট পয়েন্ট কত হচ্ছে 0, তার মানে x হচ্ছে 0, 0 প্লাস x2 কত 3 প্লাস x3 কত আবার 0 ডিভাইডেড বাই 3, কমা y1 কত 0, y2 কত 0, y3 কত 4 ডিভাইডেড বাই 3। সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 3/3 মানে 1, আর এখানে 4/3, কিছু করার নেই, 4/3 তোমাকে রাখতে হবে, 4/3 তোমাকে রাখতে হবে। দেখো আমাদের রাইট আনসার কিন্তু অপশান বি, 1,4/3। আমাদের রাইট অপশান কিন্তু অপশান বি, 1,4/3। কত ইজিলি, শুধুমাত্র এই ফর্মুলাটা আমার জানার ছিল যে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে। বাংলায় কি বলি আমরা সেন্ট্রয়েডকে, বাংলায় বলি ভর কেন্দ্র। ভুল করে আবার ভার কেন্দ্র বলে দিও না, সেটা আবার ফিজিক্স হয়ে যাবে। সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ভর কেন্দ্র বলছি, মনে থাকবে। তাহলে ভর কেন্দ্র আমরা এইভাবে বের করি, যে ফর্মুলাটা তোমরা শিখলে এটা একটু মনে রাখো। পরীক্ষা হলে কিন্তু এইভাবেই ফাইন্ড করতে হবে, পরীক্ষা হলে কিন্তু এইভাবেই ফাইন্ড করতে পারবো। চলে আসলাম পরের অঙ্কে। কি বলছে, ইফ a, 0 পি বিন্দু, কিউ হচ্ছে 0b অ্যান্ড আর হচ্ছে 1, 1 আর কোলিনিয়ার, দেন ভ্যালু অফ 1/a প্লাস 1/b ইকুয়াল টু, মানে তোমার 1/a প্লাস 1/b ভ্যালু স্ট্রেট তোমার কাছে জানতে চেয়েছে। এবার আমরা জানি তিনটে বিন্দু, তিনটে ধরো পি কিউ আর বিন্দু আছে, এরা কোলিনিয়ার, মানে আমি এইভাবে লিখলাম, এটা পি, এটা কিউ, এটা আর। এই তিনটে বিন্দুকে যদি আমরা যোগ করি, এই তিনটে বিন্দুকে যদি আমরা যোগ করি, এটা আমরা কিন্তু ইজিলি বলতে পারবো, এই তিনটে বিন্দুকে যদি আমরা যোগ করি, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ভালো করে বুঝবে, যদি এই তিনটে বিন্দু সমরেখ হয় বা কোলিনিয়ার হয়, সেক্ষেত্রে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল থাকতে পারে না, মানে 0 হবে। যেমন ধরো, যদি আমি তর্কের খাতিরে বলতাম স্যার এটা ধরুন কোনোভাবে এরা সমরেখ নয়, তাহলে এই তিনটে বিন্দু যোগ করে আমরা যে ক্ষেত্রটা পাচ্ছি সেটা ডেফিনেটলি কোনো না কোনো এরিয়া থাকবে, অ্যাটলিস্ট 0 হতে পারে না। কিন্তু 0 তখনই হবে যখন তিনটে বিন্দু সমরেখ বা কোলিনিয়ার। এই জন্য এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, এর কোনো না কোনো ভ্যালু থাকতে হবে। বাট এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সব সময় 0 হবে, আমরা কনফার্ম, যেহেতু এরা সমরেখ বা কোলিনিয়ার। ঠিক এই কনসেপ্টটা এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করো। আমরা লিখতেই পারি হাফ ইন্টু x1, আগের ফর্মুলা, x1 হচ্ছে a, y2 মাইনাস y3, y2 হচ্ছে b, y3 হচ্ছে 1, বোঝা গেল, প্লাস x2, x2 কত বলো 0, 0কে কিছু দিয়ে গুণ করলে 0ই হবে, তাই মাঝখানেরটা না লিখলেও চলবে। x3 হচ্ছে 1, x3 তারপরে y1 মাইনাস y2, y1 হচ্ছে 0, y2 হচ্ছে b, তুমি দেখতে পাচ্ছ। জাস্ট পুট করলাম, এই এরিয়াটা 0 হতে হবে, তার কারণ এই তিনটে বিন্দু কোলিনিয়ার বা সমরেখ বলা আছে। তাহলে হাফটাকে আর কোনো প্রয়োজন নেই, হাফটা বাদ দিক ডান দিকে নিচে গিয়ে 0 হয়ে গেল, 0/2 মানে 0। সেক্ষেত্রে আমি জাস্ট ব্র্যাকেট ওপেন করছি, ab মাইনাস a, এটা তো লাগছেই না, প্লাস হবে না, মাইনাস হবে, মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতেই পাচ্ছি a প্লাস b ইকুয়াল টু ab। এবার আমি কি করলাম, a প্লাস b বাই ab করে দিলাম, ডান দিকটা 1 রাখলাম। এখান থেকে আমি লিখতেই পাচ্ছি 1/b প্লাস 1/a, মানে a/ab প্লাস b/ab ইকুয়াল টু 1। তোমার কাছে 1/a প্লাস 1/b জানতে চেয়েছিল, 1/b প্লাস 1/a মানে একই ব্যাপার, আনসার তাই ডেফিনেটলি 1, আনসার তাই ডেফিনেটলি 1। দেখো এই এরিয়ার ফর্মুলাটাকে ইউজ করে এবং কোলিনিয়ার পয়েন্ট দ্বারা গঠিত তিনটে
কোলিনিয়ার বা সমরেখ বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যে শূন্যই হবে, সেই ধারণাটাকে যদি আমরা ইউজ করি, ইজিলি কিন্তু রিলেশনটা পেতে আমাদের অসুবিধে হলো না। এখান থেকে আমরা লিখতেই পাচ্ছি 1/a + 1/b = 1। আমরা ইজিলি পেয়ে গেলাম 1/a + 1/b = 1। দেখো কত সিম্পল চিন্তা ভাবনা, বিরাট কিছু নেই, যা শিখেছো তারই অ্যাপ্লিকেশন। তো এইগুলো একটু শিখে রাখতে হয়, যদি আমরা একবার শিখে রাখি অসুবিধা হবে না। চলো নেক্সট চলে আসলাম আমরা জিওমেট্রিতে। একটু জিওমেট্রিটা প্র্যাকটিস করে নেবো এই ভিডিওতে। তোমাদের আমি বলেছিলাম অ্যাডভান্স ম্যাথের উপর কিছু জায়গা ডেফিনেটলি প্র্যাকটিস করব। একটু দেখে নাও কি ধরনের অঙ্ক আসতে পারে বা এরম অঙ্ক আসলে আমরা কিভাবে করব। ইফ দ্য গিভেন ফিগার লাইন কে অ্যান্ড এল আর প্যারালাল, কে একটা রেখা, এল একটা রেখা, দুটো প্যারালাল লাইন, ফাইন্ড a + b। তোমাকে এ অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফল ফাইন্ড করতে বলেছে। দেখো এই অঙ্ক করতে গেলে তুমি সরাসরি কিন্তু দেখো কোনো রিলেশন পাচ্ছ না, তাই আমাদের বাধ্যতামূলক কি করতে হবে, একটা কিন্তু প্যারালাল লাইন, কার প্যারালাল লাইন, কে এবং এল এর প্যারালাল লাইন আমাদের ড্র করে নিতে হবে। যদি আমরা এরকম একটা প্যারালাল লাইন ড্র করে নিই, সেক্ষেত্রে দেখো কিছু অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা কি, এর অল্টারনেট অ্যাঙ্গেল, মানে এ অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা মানে এটা এই হবে, অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়, তার মানে এই হবে। আবার এই বি অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল ডেফিনেটলি এটা, সেটাও কিন্তু বি ডিগ্রি হবে, এটা এ ডিগ্রি আর এটা বি ডিগ্রি হবে। এবার তোমার কাছে জানতে চেয়েছি এ বিটা কত, শুধু এ বি নয়, এ + বি কত। তাহলে এই ভ্যালুটা আমাদের কাছে আগের থেকেই 45 দেওয়া ছিল, তাই আমরা কি বলতে পারি না এ + বি এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না এ + বি এর ভ্যালু 45 ডিগ্রি, হ্যাঁ কি না? কেন? একান্তর কোণ সমান, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল, তাই এটা এ মানে এইটুকু এ, এটা বি মানে এইটুকু বি। এবার এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এই পুরো অ্যাঙ্গেলটা আর কিছুই না এ + বি এর মানে এ আর বি এর যোগফল, এ + বি। সেক্ষেত্রে এ + বি এর মানে যদি চাই, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যদি 45ই থাকে, তাহলে আমরা বলতেই পারি এ + বি শুড বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এ + বি অবশ্যই 45 ডিগ্রি। ঠিক আছে, মাথায় থাকবে। কনসেপচুয়াল জায়গাগুলো একটু দেখো। বাহ, এটা খুব ভালো অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুব ভালো অঙ্ক। একটু তাকাও কি বলছে। ইন দ্য গিভেন ফিগার AD = BD = AC, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল C। তোমাকে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে বলেছে। কি কি সমান বলেছে? AD মানে এই বাহুটা, BD মানে এই বাহুটা, AC মানে এই বাহুটা, এরা কিন্তু সমান, এরা সমান বলে দেওয়া আছে। তাই তুমি কিভাবে করবে? তোমাকে বের করতে বলেছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বার করতে বলছে। আমি ধরে নিই যেহেতু এই দুটো বাহু সমান, সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে অ্যাঙ্গেল A, তার মানে এটাও কিন্তু A ডিগ্রি হবে। এবার এই দুটো যেরকম এ হলো, সেরমভাবে তুমি কিন্তু বলতেই পারো ইন কেস অফ দিস টু অ্যাঙ্গেল, যেহেতু এই বাহু দুটো সমান, সেক্ষেত্রে বলতেই পারো এই বাহুটা যদি স্মল বি ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই বাহুটাও কিন্তু স্মল বি ডিগ্রি। কেন? যেহেতু তোমার এই বাহুগুলো সমান, বেস অ্যাঙ্গেলগুলোকেও সমান হতে হবে। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গেলের একটা দারুণ প্রপার্টিস তোমাদের এখানে ইউজ করতে হবে। কি প্রপার্টিস? দেখো, আমি জানি যদি আমি ট্রায়াঙ্গেল ABD এর কথা বলি, সবাই বুঝবে ভালো করে, একটু বোঝার আছে এই জায়গাটা। যদি আমি বলছি যে অ্যাঙ্গেল ABD এর এই কোণটা সমান, দুটোই বি ডিগ্রি, এবং এই কোণটা কিন্তু এই ট্রায়াঙ্গেলটার বহিস্থ কোণ। এবার আমরা কি জানি? বহিস্থ কোণ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল। একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে A ইকুয়াল টু আমরা বলতেই পারি B + B, দ্যাট মিনস A ইকুয়াল টু 2B। A ইকুয়াল টু 2B, এটা গেল ABD ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে। কিন্তু যদি এই অ্যাঙ্গেলটাকে বহিস্থ কোণ ধরি ABC এর ক্ষেত্রে,
ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে যদি 71 ডিগ্রি কোণটা বহিস্থ কোণ হয়, তাহলে 71 কিন্তু অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এ এই দুটো যোগফলের সঙ্গে সমান হবে। যদি আমরা বলি অ্যাঙ্গেল এ, এখানে কি বলতে চাইছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কিন্তু 71 ডিগ্রি। কেন বলো? বৃহৎ ত্রিভুজটার ক্ষেত্রে মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, যেখানে অন্তস্থ বিপরীত কোণদ্বয় হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। তাহলে এই প্রপার্টিসটাই আমি আগে খাটালাম, এই সেম প্রপার্টিস আমি এখানে ইউজ করছি। আমরা বলতেই পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 71 ডিগ্রি বলতেই পারি। এবার তোমার কাছে চেয়েছে সি কোণটা, তার মানে হচ্ছে এর মান তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এর মান যদি জানতে চায় এ হিসেবে প্রকাশ করো। আমরা এ ইকুয়াল টু 2b পাচ্ছি, তাহলে বি এর জায়গায় লিখতে পারি a/2, বি এর জায়গায় আমরা লিখতেই পারি a/2, a/2 ইকুয়াল টু 71, ঠিক আছে? তাহলে 2a/2, আচ্ছা একটু স্টেপ পুরোটাই লিখি, 2a প্লাস a/2 ইকুয়াল টু 71, বুঝতেই পারছো। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 3a/2 ইকুয়াল টু 71। তার মানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হয়ে যাবে, ক্রস গুণ করো, 71 ইন্টু 2 142, এবং এই তিনটার নিচে আসবে 142/3। 142/3 অ্যাঙ্গেল কিন্তু মানে সি এর ভ্যালু হবে। এবার সি এর ভ্যালু কেন হচ্ছে? কেননা সি অ্যাঙ্গেলটা এ দ্বারা আমরা বুঝিয়েছি, আর এরই মান কিন্তু আমরা পেলাম 142/3। দেখো কত সিম্পলি এই প্রপার্টিসটা ইউজ করে, এই যে বিভিন্ন প্রপার্টিস তোমাদের শিখতে হবে জিওমেট্রিতে, জিওমেট্রির বেসিক ক্লাসে আমি নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানিও জিওমেট্রির বেসিক যে সূত্রগুলো, বেসিক যে থিঙ্কিংগুলো, সেগুলো তোমাদের জানা আছে কিনা বা আরেকবার আলোচনার প্রয়োজন আছে কিনা। তবে আমি এর উপর একটা ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো, ঠিক আছে? এর উপর একটা ভিডিও আমি ডেফিনেটলি নিয়ে আসবো। আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। জিওমেট্রি ধরে ধরে একবার শিখে নিলে অ্যারিথমেটিকের থেকে অনেক তাড়াতাড়ি করা যায়। চলে আসলাম পরবর্তী সামসে, চলে আসলাম পরবর্তী অঙ্কে। কি বলতে চাইছে? ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই ফিগারটাতে ও হচ্ছে সেন্টার, ঠিক আছে? এই বিন্দুটাকে আমরা সেন্টার বা কেন্দ্র বলছি। অ্যাঙ্গেল বিএসি 38 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 38 ডিগ্রি, ওকে। দেন ফাইন্ড অ্যাঙ্গেল ওসিডি। অ্যাঙ্গেল ওসিডি তোমাকে ফাইন্ড করতে হবে। অ্যাঙ্গেল ওসিডি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের ফাইন্ড করতে হবে। দেখো যদি এটা সেন্টার হয় তাহলে এই দুটো কিন্তু রেডিয়াস, এই দুটো রেডিয়াস মানে এটা 38, মানে এটাকেও 38 হতে হবে, এটাকেও 38 হতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার একদম ঠিক আছে, আশা করি একদম বুঝতে পেরেছো। যেহেতু এটা কেন্দ্র, এই দুটো রেডিয়াস সমান হয়। একটি বৃত্তের রেডিয়াসগুলো কোনোদিনও আলাদা হতে পারে না। রেডিয়াই অফ সেম সার্কেল শুড বি সেম। তাহলে সেম যদি হয় এটা 38 ডিগ্রি মানে এটাকেও 38 ডিগ্রি হতে হবে। বেস অ্যাঙ্গেলগুলোকে ইকুয়াল হতে হবে, বেস অ্যাঙ্গেলগুলোকে মাই ডিয়ার স্টুডেন্টস ইকুয়াল হতে হবে। আচ্ছা তাই যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? 38, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তোমার 38, 76, 180 থেকে তুমি 76 বাদ দিয়ে দাও, কত হবে? 104 ডিগ্রি হয়ে যাবে, 104 ডিগ্রি হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি, রাইট? এটা যদি 104 ডিগ্রি হয় সেক্ষেত্রে এটাও 104 ডিগ্রি, ওকে। এবং তাই যদি হয় এইটা আবার রেডিয়াই অফ সেম সার্কেল, পড়ে থাকে 76, 76কে সমান দুভাগে ভাগ করো, এটা হবে 38, আর ডেফিনেটলি এটাও হবে 38। দেখো ইজিলি করে দেওয়া যায়, আমি জাস্ট প্রপার্টিসগুলো ইউজ করলাম। যেহেতু তোমার এটা আর এটা প্যারালাল বলেনি, প্যারালাল বললাম আমরা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারতাম, কিন্তু যেহেতু বলেনি তাই আমরা ডিটেলসে আসলাম। ডিটেলসে আসতে গিয়ে কি বুঝলাম? যে অ্যাঙ্গেল এক্স কত হবে? ডেফিনেটলি 38 ডিগ্রি হবে। কারণ আমরা দেখো একটা জিনিস বুঝতে পারছি, এটা যদি 38 হয়, এটা যদি 38 হয়,
এটা হয়ে যাবে 38 38 যোগ করলে 76, 76কে যদি 180 থেকে বিয়োগ করি 104, তার মানে এটাও কিন্তু হয়ে যাবে 104 বিপ্রতীপ কোণ। এবার পড়ে আছে 76, যদি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি সমান দুভাগে ভাগ করে দিলে 38 38, যেহেতু এই দুটো বাহু সমান, রেডিয়াই অফ সেম সার্কেল, অ্যাঙ্গেলগুলোকে সমান হতে হবে, তাই 104 যদি তুমি বিয়োগ করো 180 থেকে পড়ে থাকে 76, সমান দুভাগে ভাগ করলে 38 এবং 38, দ্যাট মিনস এক্স মানে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা কিন্তু এক্স যেটাকে আমরা এখানে ডিনোট করা ছিল সেটা অবশ্যই মান হতে হবে 38। আশা করি একদম ক্লিয়ারলি বোঝা গেল, এটাই দরকার। ঠিক আছে, দেখো আরেকটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, দ্য ভ্যালু অফ এক্স তোমাকে বার করতে বলেছে 70 90 60 75। দেখো ফার্স্ট অফ অল কিভাবে তুমি ভাববে, এখানে একটা কোয়াড্রিল্যাটারাল দেখতে পাচ্ছি উইচ ইজ সাইক্লিক, বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের একটা খুব সুন্দর প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে অপোজিট, সাম অফ অপোজিট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কিন্তু 180 ডিগ্রি। যদিও দেখি সেই প্রপার্টিসটা আমাদের এখানে লাগছে কিনা। দেখো বের করতে হবে আমাদের এটা, তাই না? আচ্ছা দেখো এবি কর্ডের ওপর এই কোণটা এবং এই কোণটা যদি আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু সেম সেগমেন্ট অ্যাঙ্গেল, তার মানে এই কোণটা এবং এই কোণটা সেম হতে হবে, এই কোণ দুটো কিন্তু সেম হতে হবে, ধরলাম 20 ডিগ্রি 20 ডিগ্রি। আচ্ছা তাই যদি হয়, এবার তুমি শুধুমাত্র এবিসি ট্রায়াঙ্গেলটাকে ফলো করো, আমি একটু অন্য কালি নিচ্ছি বুঝতে সুবিধা হবে তোমাদের। এবার শুধুমাত্র এবিসি এই ট্রায়াঙ্গেলটাকে তুমি যদি ফলো করো, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা তো অলরেডি গিভেন ছিল 85, এই অ্যাঙ্গেলটা আমরা বের করে নিলাম 20, তাহলে এক্স ডিগ্রি মানে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এইটুকু অ্যাঙ্গেল হয়ে যাবে ডেফিনেটলি 180 হয় সমস্ত ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল, টোটাল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। 180 থেকে তুমি বাদ দিয়ে দেবে কত বলো? 85 আর 20। 180 থেকে তুমি 85 ডিগ্রি আর 20 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত পাচ্ছ? 180 থেকে মাইনাস করছো 105, ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা মানে যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছিল এক্স, সেটা হয়ে গেল 75 ডিগ্রি, এটা হয়ে গেল 75 ডিগ্রি। এবং অপশান ডি একদম লাস্ট অপশানে আমাদের রাইট আনসার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপশান ডি একদম লাস্ট অপশানে আমাদের রাইট আনসার রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এইভাবেই কিন্তু আমরা সহজে করতে পারি, কাজে খুব চিন্তার দরকার নেই। সেম সেগমেন্ট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, একটা কর্ডের একই দিকে যে বৃত্তের মধ্যে অ্যাঙ্গেল থাকে তাকে আমরা সেম সেগমেন্ট অ্যাঙ্গেল বলি। যদি এই সেগমেন্টটাতে অ্যাঙ্গেল দুটো হতো, মানে ধরো এরকম একটা অ্যাঙ্গেল হলো অথবা এরকম একটা অ্যাঙ্গেল হলো, তারাও কিন্তু সমান হতে পারত, বাট এটা এখানে লাগছে না। আমাদের এই সেগমেন্টটাতে অ্যাঙ্গেল দেখতে হচ্ছে, এটা 20 এটা 20 এবং এটা 85 দেওয়াই ছিল, 85 20 105, টোটাল 180 থেকে বিয়োগ করলে 75 ডিগ্রি কিন্তু আমার থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলের এক্স ডিগ্রি, মানে ওটাকে আমরা যদি থার্ড অ্যাঙ্গেল বলি ওটা হয়ে যাচ্ছে 75। আশা করি একদম ক্লিয়ার। চলে যাচ্ছি পরের অঙ্কে, দেখে নাও খুব গুরুত্বপূর্ণ একটা জিওমেট্রির অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় আসে, মিসলেনিয়াসেও ভালো ভালো অঙ্ক আসার প্রবণতা রয়েছে লাস্ট 2 বছর ধরে, মানে লাস্ট দুটো মিসলেনিয়াস পরীক্ষা জুড়ে। তো এখানে আমাদের বুঝতেই পারছো একটা প্রপার্টিস জানতে হবে এই ধরনের অঙ্ক করতে গেলে। এক্স এর মান তোমার কাছে জানতে চেয়েছে, দেখো জিওমেট্রিক্যালি প্রুফ করা যায়। কি প্রুফ করা যায়? যদি এই দুটো পয়েন্ট আমরা জয়েন করি, মানছি এই দুটো পয়েন্টই কিন্তু কর্ড হবে, তোমার যে বৃত্তটা আঁকা আছে সেই বৃত্তটার কর্ড হবে। এই দুটো যদি আমরা জয়েন করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে কতগুলো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেমন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তো এই ছোট ত্রিভুজ ধরো পিডিসি বা পিসিডি আর বড় ত্রিভুজ পিএবি, এদেরকে আমরা সদৃশ প্রমাণ করতে পারি।
যদি সদৃশ প্রমাণ হয় সেখানে আমরা জানি বাহুগুলো প্রপোর্শনাল, সেখান থেকে কিন্তু আমরা একটা রিলেশনে উপনীত হতে পারি, সেটা হচ্ছে পিসি ইন্টু পিএ, ভালো করে বুঝবে, ইকুয়াল টু পিডি ইন্টু পিবি। এই রিলেশনটা কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের জায়গা থেকে। তাই যদি হয় তাহলে তোমরা একটু দেখো এখানে পিসির ভ্যালু কত, পিসির ভ্যালু হচ্ছে 9, এখানে পি এর ভ্যালু কত, পি এ 9 প্লাস 5 মানে 14, ইকুয়াল টু পিডি কত, পিডি হচ্ছে ডেফিনেটলি 7, বুঝতেই পারছো। আর পিবি কত হবে, পিবি তো শুধু এক্সকে নিলে হবে না, পিবি পুরোটা, তার মানে 7 প্লাস এক্স তুমি লিখতেই পারো, 7 প্লাস এক্স তুমি লিখতেই পারো। দেখো খুব ইজিলি এই রিলেশনটাতে আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম। এবার জাস্ট ক্যান্সেল করো, 7কে যদি 14কে ক্যান্সেল করো 2, যেহেতু বোথ সাইড আছে মানে উভয় দিকে এই মানগুলো আছে, এটা হয়ে গেল 18, এটা হয়ে গেল 7 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু হয়ে গেল 18 মাইনাস 7, 18 মাইনাস 7 11, এক্স এর ভ্যালু কত হয়ে গেল 18 মাইনাস 7 11। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ইজিলি দেখো রিলেশনটাকে মাথায় রেখে আমরা ইজিলি কিন্তু বলতে পারছি এর আনসার, ঠিক আছে। তো অ্যাডভান্স ম্যাথ তোমরা যারা ভয় পাও তারা দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিংলি, কত ইজিলি শুধু প্রপার্টিজের উপর ভর করে আমরা আনসার বার করছি। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অঙ্ক তুমি যদি একটু বুঝে নাও, কনসেপচুয়াল জায়গাটা একটু রেডি করে নাও, দেখবে অঙ্কটাই পরীক্ষা হলে গিয়ে আগে করতে ইচ্ছা করবে। এই সাবজেক্টটার মাহাত্ম্য এখানেই। চলে যাচ্ছি পরের অঙ্কে, কি বলছে একটু দেখে নাও। বলছে ইন দ্য গিভেন ফিগার এডিসি 120 ডিগ্রি, এডিসি 120 ডিগ্রি, একটু লাল কালিটা নিই আমাদের বুঝতে সুবিধা হবে সাদার মধ্যে, এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এওবি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, এওবি হচ্ছে ডায়ামিটার, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারছি সেন্টার অফ দ্য সার্কেল। ফাইন্ড বিএসি, বিএসি তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। কিভাবে বের করবে, কিভাবে বের করবে একটু দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখান থেকে একটা প্রপার্টিজ দেখি, সেটা হচ্ছে তোমরা জাস্ট ফলো করো এই ট্রায়াঙ্গেলটা, তোমরা জাস্ট ফলো করো এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটায় এটা ডায়ামিটার, এটা এসি এবং বিসি হচ্ছে বাহু, এইটা কিন্তু রাইট অ্যাঙ্গেল। কেন, আমরা জানি তোমরা যারা ছোটবেলায় উপপাদ্য পড়েছো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, আমরা আনসারের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। এবার এর আগে দেখো আমি বলেছিলাম যে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই এ বি সি ডি, এ বি সি ডি এটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে এটা যদি 120 ডিগ্রি হয়, এটাকে কিন্তু 60 ডিগ্রি হতে হবে। বলে কেন স্যার, এক্ষুনি বললাম এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 হতেই হবে, যেহেতু এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ। সেক্ষেত্রে এটা 120 মানে 180 থেকে 120 বাদ দিলে আমরা 60 ডিগ্রি পাবো, তাই না? এটা পাওয়া আমাদের কাছে জরুরি ছিল, কেননা এবার আমি এই ট্রায়াঙ্গেলটাতে বাকি অ্যাঙ্গেল বা তৃতীয় অ্যাঙ্গেলটা ইজিলি বলতে পারবো, যেহেতু প্রথম দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা 90 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে অ্যাঙ্গেল বিএসি আমরা ইজিলি পেয়ে যাব 180 থেকে, যে দুটো অ্যাঙ্গেল আমরা পেলাম, একটা 90 আর একটা 60, তাদের যোগফলটা বিয়োগ করে দেব। তাহলে কত পাচ্ছি, 180 থেকে যদি আমরা 150 বিয়োগ করে দিই, অ্যাঙ্গেল বিএসি অবশ্যই 30 ডিগ্রি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, অ্যাঙ্গেল বিএসি অবশ্যই 30 ডিগ্রি। দেখো কত ইজিলি করে ফেলা যায়, তাই না? তাহলে এই ভিডিওতে তোমরা দেখতে পেলে আজকে আমরা একদম বেসিক কিছু সাম,
কিছু ভালো অঙ্ক, কিছু বেসিক লেভেলের সাম। তোমরা অনেকেই যারা অ্যাডভান্স ম্যাথটা প্রথম করছো আমার কাছে, তাদের নিশ্চয়ই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তবে একটা জিনিস খুব পরিষ্কার জানতে হবে যে আমাদের কিন্তু যে 3টে চ্যাপ্টার ছিল, মেনসুরেশন, তাই তো, অ্যালজেব্রা, জিওমেট্রি, 4টে চ্যাপ্টার এনেছিলাম এবং কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিলাম তোমাদের। এখানে একটা জিনিস তো তোমরা বুঝতেই পারছো, এই 4টে বৃহৎ চ্যাপ্টার নির্দিষ্ট কিছু ভিডিওতে বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিডিওতে 100% করানো সম্ভব নয়। বাট তোমাদের জন্য রেগুলার বেসিসে এই অঙ্ক থাকবে এবং আমি ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন অ্যাপের ক্লাসে আমি এগুলো করাচ্ছি। তোমরা অবশ্যই দেখতে থাকো, নিজেকে তৈরি করতে থাকো। মনে রাখবে এই অ্যাডভান্স ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, শিখে নিলে কিছু নেই, অ্যারিথমেটিকের থেকে তাড়াতাড়ি করা যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, শিখে নেওয়ার পর বললাম, ঠিক আছে? সেক্ষেত্রে এই 4টে টপিকের ওপর আমি কিছু সামস, মোটামুটি কয়েকটা করে সামস তোমাদের প্র্যাকটিস করিয়ে দিলাম। তোমরা করতে থাকো, কমেন্টে অবশ্যই জানাও যে কোন কোন চ্যাপ্টারে আরও বেশি অঙ্ক তোমাদের প্রয়োজন, যেখানে তোমাদের মনে হচ্ছে যে মিসলেনিয়াসে এবার অ্যাডভান্স ম্যাথটা দিতে পারে অ্যারিথমেটিকের পাশাপাশি। কেননা রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যাডভান্স ম্যাথের উপর জোর দিচ্ছে, সেটা আমরা WBCS মেন্স থেকেই বুঝতে পারছি। এবং KPSI থেকে শুরু করে বিভিন্ন ক্লার্কশিপ পরীক্ষা, যদিও ক্লার্কশিপে অ্যাডভান্স ম্যাথের আধিক্যটা কম থাকে, খুবই কম থাকে, সেক্ষেত্রে মিসলেনিয়াসের মতো পরীক্ষায় কিন্তু, যেখানে আমাদের একটা ধারণাই আছে BCS এর প্রিলিম থেকে মিসলেনিয়াসের প্রিলিমসে ম্যাথসের স্ট্যান্ডার্ড ভালো হয়, একটু বেটার লেভেলের সাম আসে, সেক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথ যে তোমাদের পড়তেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সামনে CGL এবং রেল, সেখানেও অ্যাডভান্স ম্যাথ হিউজ আছে। তো এই সব কথা মাথায় রেখে, এই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমি কিন্তু অ্যাডভান্স ম্যাথ তোমাদের রেগুলার প্র্যাকটিসের জন্য নিয়ে আসছি। তোমরা কমেন্টে অবশ্যই বলবে কোন চ্যাপ্টার, কোন ধরনের চ্যাপ্টার বা কী ধরনের অঙ্ক প্র্যাকটিস করালে অ্যাডভান্স ম্যাথের ওপর তোমাদের আত্মবিশ্বাস আসবে, এবং অ্যাডভান্স ম্যাথের বেশি কোন জায়গাটা করালে তোমরা অনেক বেশি সাবলীল থাকবে অ্যারিথমেটিকের মতো অ্যাডভান্স ম্যাথে। আজকে এখানে শেষ করব, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তোমাদের ধারণা পরিষ্কার হবে অ্যাডভান্স ম্যাথের ওপর এই ভিডিওটা একটু মন দিয়ে দেখলে। ভালো থেকো, সাবধানে থেকো, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস ফর আপকামিং এক্সাম। টাটা।